নির্বিঘ্ন আজকে আপনাদের সামনে চিহ্নিত করে দেবে এমন একটি টেররিস্টকে। আপনার স্যান্টু প্যান যে ঘটনাটা ঘটিয়েছে, আগে তুই বল মমতা বন্দ্যোপাধ্যায় তোকে ভয় পায়, এত বড় কথা তুই বললি কি করে? সন্তু পান, তুই আগে উত্তর দে। তোমার নেতা অভিষেককে কান খুলে শুনে নাও, রিপাবলিক নেটওয়ার্ক ইদার সন্তু পানকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে ওর এগেনস্টে আপনারা প্রসিডিংস করুন, নালে তৈরি থাকুন। বাংলার মানুষ কিন্তু গোল ফেরত দেয় খুব তাড়াতাড়ি। যে কোনো দল করুন, আপনি যে কোনো চ্যানেলের কর্মী হন, আপনি যে কোনো পার্সপেক্টিভের জার্নালিস্ট হন, আপনি যে কোনো স্কুল অফ জার্নালিজম করুন বা জার্নালিজম নাই বা করুন, আজকের লাইভটা আপনাকে দেখতে হবে এবং এই লাইভের প্রত্যেকটা কথা আপনাকে বাংলার কোনায় কোনায় ছড়িয়ে দিতে হবে খুব দায়িত্ব নিয়ে। খুব দায়িত্ব নিয়ে এই লাইভটা আমি করছি, খুব দায়িত্ব নিয়ে। নির্বিঘ্ন আজকে আপনাদের সামনে চিহ্নিত করে দেবে এমন একটি টেররিস্টকে, যে টেররিস্টটা দিনের পর দিন পশ্চিমবঙ্গের এই শান্ত পশ্চিমবঙ্গকে, এই পশ্চিমবঙ্গের মাটিটাকে কলুষিত করা, অশান্ত করা, তার নিজস্ব ক্ষমতার বাইরে নিজের জীবনযাপন বজায় রাখার জন্যে, বাড়তি টাকা উপার্জনের জন্যে, তার রাজনৈতিক পিতৃকুলের মন ভালো করার জন্যে, তাদের আমোদ প্রমোদের জন্যে এই বাংলার মাটিটাকে কলুষিত করছে বহুদিন ধরে একটি টেররিস্ট। আমি একদম I go by my word, I vouch for what I say he is a terrorist. আমি সন্তু পানের কথা বলছি, রিপাবলিক বাংলা। অর্ণব গোস্বামী, আপনি বাংলাটা খুব ভালো বোঝেন। অর্ণব গোস্বামী, আপনি তো আবার গোস্বামী নন, অর্ণব গোস্বামী, আপনি বাংলাটা খুব ভালো বোঝেন। অনুব্রত বলে যখন বাংলাটা বলেন, তখন বাংলাটা যেমন বোঝেন। আপনার স্যান্টু প্যান যে ঘটনাটা ঘটিয়েছে এটা জানার জন্য আপনি বাংলাটা বুঝতে হবে আপনাকে। অর্ণব গোস্বামী শুনুন, আগে নির্বিঘ্ন আপনাদেরকে দেখাবে সন্তু পানের বিষয়ে এক্স্যাক্টলি কি বক্তব্য, আমাদের কি হয়েছে। সন্তু পান রিপাবলিক বাংলার ইনক্রিমিনেটিং জার্নালিস্ট। সন্তু পান একজন ভাষা সন্ত্রাসী। সন্তু পান বাংলার মাটিকে কলুষিত করতে চাওয়া। সন্তু পান এক্স্যাক্টলি কি করেছে ফার্স্টে আপনাদেরকে দেখাবো, তারপরে বাকি এপিসোডটা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। একবার একটু শুনে নিন সন্তু পান কি বলছে। একদম শুরুটা আরেকবার শুনবেন, একদম শুরুটা সন্তু পান এক্স্যাক্টলি কি বলছে। আমরা কি সবাই দেখতে পেলাম, শুনতে পেলাম সন্তু পান এক্স্যাক্টলি কি বলল? যদি শুনতে পেয়ে থাকেন, যদি দেখতে পেয়ে থাকেন, একটু কমেন্টে বলবেন তো সন্তু পান এক্স্যাক্টলি কি বলল। প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিষয় কিছু একটা বলল, তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিষয়। আপনারা বা সন্তু পান বলতে পারে
তার ডিনায়াবিলিটি মেনটেন করতে গিয়ে আমি তো মমতা বন্দ্যোপাধ্যায় বলিনি, আমি তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলিনি। সন্তু, যে স্কুল অফ জার্নালিজমটা তুমি করো ওটা জার্নালিজম নয় তো, সেরকম তুমি যে স্কুল অফ লটা জানো ওটা ল নয়। ওই পেরিফেরিতে দাঁড়িয়ে তোমার আলোচ্য বিষয়টা ছিল তৃণমূল কংগ্রেস এবং পশ্চিমবঙ্গ সরকার। তোমার বলা যে বক্তব্যটা একটা অন্য ফোনে রেকর্ড হয়ে রয়ে গেছে সেটা তুমি জানতে না, তুমি বুঝতে পারোনি সাধারণ মানুষ তোমার বক্তব্য রেকর্ড করছে। সন্তু পান, যে রেকর্ডিংটা তোমার আমরা দেখালাম তার 1 সেকেন্ড আগে 1 সেকেন্ড পরে বারবারই তোমার আলোচ্য বিষয় বক্তব্যের বিষয় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। সন্তু পান এই রেকর্ডিং এ বলছে মমতা আমাকে ভয় পায়, কোট আনকোট। শুনুন, ভালো করে শুনুন। আরে মমতা আমাকে ভয় পায়, এরা কি? সন্তু পানের বক্তব্য। আমি সত্যি কথা যখন প্রথমবার এই ভিডিওটা দেখলাম আমি ভাবলাম সন্তু পান মনে হয় মমতা কুলকার্নির কথা বলছে, কারণ সন্তু পানের ফেসবুক হিস্ট্রি ইতিপূর্বে নির্ভীক উত্তর একবার ঘেটে বার করেছিল। সন্তু পানের ফেসবুক জুড়ে সেই সময় ছিল, এখন আর নেই সেগুলো, থাইল্যান্ড বেসড কিছু সফট পর্নের ভিডিও সন্তু পান সাবস্ক্রাইব করে রেখেছিল তার ফেসবুক থেকে। ইতিপূর্বে নির্ভীক উত্তর এই ভিডিও আপনাদেরকে দেখিয়েছে, থাইল্যান্ড, ব্যাংকক এই সমস্ত জায়গার কিছু সফট পর্ন ভিডিও, সফট কোর ইরোটিকা, যাই বলবেন না কেন, সন্তু পানের ভালো লেগেছে, সন্তু পান সেগুলো ফেসবুকে সাবস্ক্রাইব করা ছিল ইতিপূর্বে। তো আমি ভেবেছিলাম সেই কারণে হয়তো মমতা কুলকার্নি সম্পর্কে সন্তু পান কিছু বলছে। পরবর্তী সময় যখন পুরো পার্সপেক্টিভটা দেখলাম, তার পুরো এপিসোডটা আমি দেখলাম, তখন আমি বুঝতে পারলাম এই জানোয়ারটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছে। সন্তু পান মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছে। মমতা বন্দ্যোপাধ্যায় সন্তু পানকে নাকি ভয় পান। সন্তু পানের বক্তব্য পাবলিক পেরিফারিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সন্তু পানকে ভয় পান। আপনাদেরকে শোনাবো, সন্তু পানকে আমি ফোন করেছিলাম, তারপরে কি হয়েছে, ফোন করার আগে কি হয়েছে, এগুলো শোনাবো আজকের এপিসোডে, দেখাবো। কিন্তু আমি বলছি আপনারা আগে ম্যাটার অফ ফ্যাক্টটা ভালো করে জানুন। সন্তু পান বলছে, কোথায় দাঁড়িয়ে বলছে? শিয়ালদা স্টেশন চত্বরে দাঁড়িয়ে 5ই সেপ্টেম্বর 2025 শনিবার বিকেল বেলায় হচ্চকি বলে একটা প্রোগ্রাম করে, দেখবেন ও হাতটা এরকম গোল গোল করে ঘোরায়, বাবা মায়ের মুখটা আঁকে হাওয়ায়। সেই হচ্চকি প্রোগ্রামটার শিয়ালদা স্টেশনে একটি এপিসোড শুট হচ্ছিল। সেই সময় সন্তু পান সেখানে দাঁড়িয়ে যখন অশান্তি লাগানোর চেষ্টা করছে, প্ররোচনামূলক কথাবার্তা বলছে, শিয়ালদা স্টেশনে ট্রেন যাত্রীরা, পথচারীরা তারা প্রোটেস্ট করে। তারা কেউ তৃণমূল কর্মী, তৃণমূল সমর্থক, কে কোথায় সমর্থক নোবডি নোজ, বাট যারা প্রোটেস্ট করেন তারা সাধারণ ট্রেন যাত্রী, পথচারী, তারা প্রোটেস্ট করে। প্রোটেস্ট করার পরে সন্তু পান তাদেরকে ভয় দেখানোর জন্য তার প্রথম উক্তি ছিল, মমতা আমাকে ভয় পায়, এরা কি করবে। 2, বলছে দুদিনের ছেলে তোমার নেতা অভিষেককে বলে হাত দিয়ে, ও হাতটাকে এরকম উল্টো করে নিয়ে এটা এরকম জেস্চার করলো। আমি জানি না এই জেস্চারটা মনে হয় সন্তুর বাবার থেকে সন্তু শিখেছে, হতে পারে, আমি বলছি না কোনো খারাপ জেস্চার এটা। আমার মনে হয় সন্তুর মাকে ওর বাবা হয়তো এইভাবে ডাকতেন, ওগো শুনছো একটু এসো না, এইভাবে হয়তো সন্তু বাড়িতে দেখেছে মা বাবা একে অপরকে ডাকছেন, ওগো শুনছো একটু এসো না, হতে পারে, ইউ নেভার নো। আমি বলছি না সন্তু পান কোনো খারাপ জেস্টার করেছে, আমার তো প্রথমে মনেই হয়নি। আমার মনে হয়েছিল যে ওর নেতা অভিষেককে আমি এইভাবে প্রণাম করব, হয়তো এটা বলেছে, বাট হি ওয়াজ ডুইং সামথিং উইথ হিজ হ্যান্ডস। Arnab Goswami, mindless, dumb-headed idiot of Indian journalism, Arnab Goswami, patronizing rascals all over India, Arnab Goswami,
thinks he is the pioneer of English journalism in India, Arnab Goswami, the paid frontman of Godi Media, the biggest pet dog of Narendra Modi, Amit Shah, Arnab Goswami, the biggest saffronized terrorist of India, Arnab Goswami. Arnab, your Santu Pan has been showing such hand gestures about an honorable MP of the Parliament of India, Bangla phobic Arnab. Are you listening? সন্তু পান এটা বলার সাহস প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে বাংলার মানুষের সামনে সন্তু পান এটা বলার সাহস দেখাচ্ছে দুদিনের ছেলে তোর নেতা অভিষেককে বলে হাতের একটা এরকম জেস্চার। আমি সন্তুকে জিজ্ঞাসা করতে চাই, বাবা ডাকতেন এরকম ভাবে মাকে, ওগো শুনছো এদিকে একটু এসো না, ডাকতেন? তুই ডাকিস বাড়িতে গিয়ে এরকম, বাবা শোনো না একটু একটু এসো না এদিকে, ডাকিস? হ্যাঁ, তাহলে এটা কি? দুটো রাস্তা সন্তু পান, দুটো রাস্তা। আমি সন্তু পানকে ফোন করেছিলাম, বাংলার মানুষকে একটু দেখাই। আজ সকালবেলায় সন্তু পানকে আমি ফোন করি, প্রথম কলটা করেছিলাম 1:15, পুরো কলটা রিং হয়ে কেটে যায়, কলার টিউন হচ্ছিল। দ্বিতীয় কলটা আমি করি 1:16, পুরো গানটা হয়, তারপরে কেটে যায়। তৃতীয় কলটা আমি করি 1:17, 1:17 কলটা, অর্থাৎ আমার তৃতীয় কলটা 3 মিনিটে আমার তৃতীয় কল, ফের পুরো কলার টিউনটা হয়ে ফোনটা কেটে যায়। 1:17। ইতিমধ্যে 1:18 আমি ফেসবুকে পোস্ট করি সন্তুর ওই কল লিস্টটা দিয়ে, যে সন্তুকে আমি 3 বার কল করেছি, সন্তুর অকাত হয়নি ফোনটা রিসিভ করা। এটা দেখার পরে 1:20 সন্তু পান আমাকে ফোন করে, আমাকে কল ব্যাক করে। শুনুন সন্তু পানের সাথে আমার কথোপকথন, নির্ভীক উত্তর সুপার এক্সক্লুসিভ। এই কথোপকথনটা যদি ওই ভিউয়ারশিপ খেলা, রিলে মিলিয়ন ভিউ এর খেলা করতে হতো, আমি শুধু এই কলটাকে ছেড়ে দিতে পারতাম। বাট আমার বলতে হবে, আপনাদের সঙ্গে কথা বলতে হবে। এই লাইভ ফেসবুক রাখুক বা না রাখুক, এতে আমার মিলিয়ন ভিউ কেন, 1 লাখ ভিউ হোক বা না হোক, লম্বা হয়ে গেছে ভিডিও বলে ব্যস্ত বাগিস তথাকথিত তৃণমূলের সমর্থক কেউ বা কর্মী নেতা তথাকথিত, তারা এত লম্বা ভিডিও দেখতে পারবো না তো, আমি তো ভীষণ ব্যস্ত বলে পাশ কাটিয়ে জাগবা না যান, আমাকে আপনাদের সঙ্গে কথা বলতে হবে। আগে শুনুন 1:20 আমি যখন সন্তু পানের থেকে ফোনটা পাই, রিসিভ করার পরে এক্স্যাক্টলি কি হলো। সন্তু পানের সঙ্গে কথা বলছি। কে বলছেন? আমার নাম অনিন্দ চৌধুরী, আমি নির্ভীক উত্তর বলে একটি ডিজিটাল পোর্টাল চালাই। আপনার সঙ্গে কোনো কথা নেই। তাই ছোট্ট ক্রিস্প শুনতে পেয়েছেন? আগে বলুন একটু অডিওতে, একটু কমেন্টটা আমাকে বলুন তো যে সন্তু পানের সাথে আমার কথোপকথনটা শুনতে পেলেন? হ্যাঁ বা না একটু জানান, আমি আরেকবার শুনিয়ে দিচ্ছি, শুনুন। সন্তু পানের সঙ্গে কথা বলছি। কে বলছেন? আমার নাম অনিন্দ চৌধুরী, আমি নির্ভীক উত্তর বলে একটি ডিজিটাল পোর্টাল চালাই। আপনার সঙ্গে কোনো কথা নেই। তাই মানে শুনতে পেলেন তো? একটু কমেন্টে জানাবেন। আমি 11 সেকেন্ড, এই কথোপকথনটার টোটাল টাইমটা হচ্ছে 11 সেকেন্ড। 11 সেকেন্ডের মধ্যে সন্তু পান বলল, জিজ্ঞেস করলাম আমি কে বলছি, নির্ভীক উত্তর অনিন্দ চৌধুরী। ও তো আমার পোস্ট দেখার পরেই কল ব্যাকটা করেছে আমাকে, ওই নাটকটা করার কোনো দরকার ছিল না। ও
ও যখনই নির্ভীক উত্তর অনিন্দ্য চৌধুরীটা আমি বললাম, তারপরে ওর উত্তর হচ্ছে আপনার সঙ্গে আমার কোনো কথা নেই। এটাও বলল, কিন্তু শোনা গেল কি বলুন তো, বাবা বাবা ক্ষমা করে দাও প্লিজ, আমার অপরাধ হয়ে গেছে। একটা মিম আছে না, দেখবেন দুটো বাচ্চা কাঁদে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। বাংলাদেশের একটা মিম আছে না, আমার ভুল হয়েছে সন্তু পানের এই যে আপনার সঙ্গে আমার কোনো কথা নেই, এটাও বলল, তো শোনা গেল হচ্ছে প্লিজ আমাকে ক্ষমা করে দাও। সন্তু পানকে ওই ফোনটা রাখার পরে আমি 1:21 কল করি। 1:21 আমি কল করার পরে সন্তু পান সেটা সঙ্গে সঙ্গে কেটে দেয়। আবার কল করি, আবার কেটে দেয়, আবার কল করি, আবার কেটে দেয়, আবার কল করি, বেজে বেজে কেটে যায়। দেখে নিন কল লিস্টটা। পরপর 1:21 4বার আমি ওকে ফোন করি। 1:20 কথা হয়েছে তারপর থেকে। আমার কথাটা হচ্ছে সন্তু পান তো খুব সাহসী নাকি শুনেছি, আমি তো শুনেছি, আমি শুনেছি সন্তু পান ভীষণ সাহসী, অসীম সাহস বাবা। ও নাকি কথা দিয়ে মাছের আঁশ ছাড়িয়ে দেয়, হাত দিয়ে ঘষতে হয় না। ওই যে এরম ভাবে হাত দেখাচ্ছিল, যেটা বাবার থেকে শিখে এসছে, ওই জেস্টারটা করে ও কথা দিয়েই নাকি মাছের আঁশ ছাড়িয়ে দেয়। ওর নাকি মাছের আঁশ এমনি ফিজিক্যালি ছাড়াতে হয় না। সন্তু পান নাকি বিরাট সাহসী, বিরাট উচ্চস্বরে কথা বলে। সন্তু পান যখন 2016 সালে আরামবাগ টিভিতে শফিকুলের মোজা কাচতো, হ্যাঁ জানেন তো, সন্তু কোথাকার প্রোডাক্ট জানেন তো, আরামবাগ টিভি দিয়ে ওর সূচনা। ওই রান্নাঘরের চ্যানেলে ও নাকি নিউজ প্রডিউসার ছিল, অকাতটা বুঝে নিন। ওই রান্নাঘরের চ্যানেলের নিউজ প্রডিউসার। আমারও তো ঘরে বসা চ্যানেল, আমি ঘরে বসেই খবর করি, আমি ওরও হাম বড় ভাব দেখাতে যাই না। আমার নিউজ প্রডিউসার আছে, অনেকের সব অভ্যেস আছে, আমার টিম কাজ করছে, অমুক অতগুলো এডিটার আছে, ততজন সিনেমাটোগ্রাফার আছে। আমার ভাই অত কিছু নেই, আমার পুঁজি কম, আমি বুঝি কম, 2টা মোবাইল সম্বল, এটা দিয়ে আমি করি। 2টো মোবাইলের বাদ দিয়ে আর 2টো সম্বল আছে, নিজের তৈরি করা নেটওয়ার্ক, যার 10% বানানোর অকাত কারণ নেই। আর বাংলার মানুষের আমার প্রতি আস্থা, আমার প্রতি স্নেহ, যেটা রক্ত দিয়ে ঘাম দিয়ে অর্জন করেছি, ওটা পাওয়ার কোনো শর্টকাট কেউ লাগিয়ে লাভ হবে না, ওটা শর্টকাটে পাওয়া যায় না। এই 3টে জিনিস তাহলে আমি আমার সম্বল। সন্তু হচ্ছে কোথাকার মাল, আরামবাগ টিভির মাল। আরামবাগ টিভিতে 2016 সালে ও নিউজ প্রডিউসার ছিল। তারপরে কি আজ বাংলা, কাল বাংলা, পরশু উত্তরপ্রদেশ, এইসব কত কিছু চ্যানেলে ছিল, ক্যালকাটা নিউজ, কার্টুন নেটওয়ার্কে ছিল। লাস্টে এসে এখন ফেব্রুয়ারি মাস 2021 থেকে মাথা গুঁজেছে জোকার অর্ণব গোস্বামীর সার্কাস চ্যানেলে। এই সন্তু পানের তো বিরাট সাহস। আমি সন্তুকে বলছি, ভাই তোমার তো নাকি এত সাহস, তুমি যাকে তাকে চ্যালেঞ্জ, তুমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নাকি, হ্যাঁ অভিষেক বন্দ্যোপাধ্যায় বললে তুমি হাত এরম এরম করো, তুমি নাকি কি করে দেবে, ও অকাত আছে। আমার ফোন ধরার অকাত হলো না সন্তু। আগের বার কেন অ্যারেস্ট হয়েছিলে? সন্দেশখালীতে অভিযোগটা কি ছিল তোমার বিরুদ্ধে? কোনোদিন দেখাতে পেরেছো? তোমার বিরুদ্ধে অভিযোগটা কি ছিল বলো তো সন্তু? লজ্জা না থাকলে শুধু ধারা দেখাবে না, অভিযোগ পত্রে যে অভিযোগটা লেখা ছিল, সন্তু পান কি করতে গিয়েছিলে তুমি? একটি বাড়িতে জানলা ফাঁক করে একজন ভদ্র মহিলার অভিযোগের ভিত্তিতে তুমি কেন গ্রেপ্তার হয়েছিলে সন্তু পান? যৌন বিকারগ্রস্ত, মতিভ্রম হওয়া, চিৎকার করা, হিস্টেরিক পাগল সন্তু পান। তুমি আমার বিরুদ্ধে যে কোনো জায়গায় যেতে পারো। তুমি কয়েকদিন আগে আরেকজন সাংবাদিককে হুমকি দিয়েছো, সোমনাথ বিশ্বাস বলে। এই বাংলার ডিজিটালের কোথায় কি সংগঠন আছে, কোথায় কি অর্গানাইজেশন আছে, আমি ওসব জানি না, আমি ওসব খবর রাখি না, তারাও আমার খবর রাখে না। কিন্তু আমি বলছি, সৎ সাংবাদিকতা করা কারোর দিকে এই বাংলায় কেউ যখন হাত বাড়িয়েছে, ওই হাত কিন্তু আমি আটকেছি। সন্তু যার তার সঙ্গে ভিড়ো না, মিথ্যের ভিত্তিতে কারোর সঙ্গে ভিড়ো না। সন্তু তুমি নাকি সোমনাথ বিশ্বাসকে হুমকি দিতে ফোন করেছিলে, তুমি তাকে বলেছো খেসারাত দিতে হবে,
তা তুমি আমার ফোনটা রেখে দিলে কেন সন্তু পান? তুমি আগের বার মহিলার অভিযোগে গ্রেপ্তার হয়ে লাজ লজ্জাহীন ভাবে জামিনের পরে যখন বাড়ি ফিরলে, তোমার মা তো তোমায় মিষ্টি মুখ করিয়েছিলেন। এই ভুল সময় মিষ্টি মুখ করালে এইরকমই ভুল কাজকর্ম করে ফেলে সন্তান, কুসন্তান। সন্তু, তোমার অকাত হলো না আমার সঙ্গে কথা বলা? তুমি অনুব্রত মণ্ডলকে থ্রেট করো, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি দপ্তরের বাইরে নাকি তুমি চমকানো প্রশ্ন করো। চমকাতে তো পারোনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 2 লক্ষ ফিট দূর দিয়ে তোমার সব খাঁজা প্রশ্ন বেরিয়ে যায়। তুমি বলছো, তুমি দাবি করছো তোমাকে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পান। এত বড় দাবি তোমার, রাস্কেল। তাহলে সেই অসীম ক্ষমতাশালী তুমি আমার সঙ্গে কথা বলতে কি রঙের হয়ে গেল প্যান্টটা? নাকি থাকলোই না? সন্তু পান, কাগুজে বাঘ, 3 জন মিলে ঘিরে ধরে অনির্বাণ ব্যানার্জিকে দেশদ্রোহী তকমা দেওয়া, হ্যাঁ, স্টুডিওর কন্ট্রোলড অ্যাটমসফিয়ারে এয়ার কন্ডিশন যন্ত্র চালিয়ে মুখে ফেস পাউডার মেখে কানে ইনিয়ার মনিটরটা ঢুকিয়ে জোকারগিরি করতে ভালো লাগে। গোল গোল হাত ঘুরিয়ে হতে থাকি তোতলা। একটা অনিন্দ চৌধুরীর সঙ্গে ফোনে কথা বলার অকাত নেই? তুই কি রে সন্তু, তুই কি? লজ্জা করে? রিপাবলিক বাংলার অর্ধেক লোকজন তোকে সাপোর্ট দেয় না কেন বল দেখি সন্তু? কুসুম ঘোষ, কিসের কুসুম, সেও কম বেশি রিপাবলিক থেকে সাপোর্ট পায়, তুই পাস না কেন বলতো সন্তু? সমস্যাটা সন্তু পানের নয়, সমস্যাটা আপনাদের এবং আমাদের সমস্যা। কেন জানেন? আমরা সবাই খুব ব্যস্ত। এই সন্তু পান একদিনে কিন্তু এই জায়গায় এসে পৌঁছায়নি যেখানে দাঁড়িয়ে বলা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি ওকে ভয় পায়, বা যেখানে দাঁড়িয়ে ওরকম একটা নোংরা কদর্য যৌন ইঙ্গিতপূর্ণ একটা অঙ্গভঙ্গি করে সে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিষয়ে বলছে। এই জায়গাটায় কিন্তু সে একদিনে আসেনি। এই জায়গাটায় একটু 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 করে এসছে। একটু একটু করে এসছে যখন আমরা ওকে পাত্তা দিইনি। আমরা ভেবেছি যেহেতু রাস্কেল ও রাস্কেলই থাকবে। আমার কথা হচ্ছে, জীবাণু যদি থাকেই, আর জীবাণু আছে জীবাণু থাক, এটা তো বলা যায় না। তাহলে জীবাণুটাকে নির্মূল করতে হবে। জীবাণু নির্মূল করতে হবে তো ডেটল, হারপিক প্রয়োজন মতো দিয়ে জীবাণু নির্মূল করতে হবে। সন্তু, গো ওয়্যার এভার ইউ ওয়ান্ট টু, ফ্রিকিং ওয়্যার এভার ইউ ওয়ান্ট টু গো। যা আমার বিরুদ্ধে অভিযোগ কর। আগে তুই বল, মমতা বন্দ্যোপাধ্যায় তোকে ভয় পায়, এত বড় কথা তুই বললি কি করে? আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিষয়ে তুই এই ধরনের কুৎসিত ইঙ্গিতপূর্ণ একটা অঙ্গভঙ্গির সঙ্গে কথাটা বললি কি করে? সন্তু পান, তুই আগে উত্তর দে। কিসের সম্মান, কিসের সন্তু আপনি? তুমি বলারও যোগ্যতা নেই। তোকে তুই করে বলবো, তুই। আমি সেই মেটেরিয়াল না যে সবার সঙ্গে ভালো সাংবাদিক, প্রতিবাদী সাংবাদিক বলে ভালো সম্পর্ক রাখবো। আমার ভাই বাংলার মানুষের সাথে ভালো সম্পর্ক থাকলেই হবে, আর কাউকে আমার লাগে না। বাংলার মানুষের সঙ্গে আমার ভালো সম্পর্ক থাক, বাকি আমি সব বুঝে নিতে জানি, সব বুঝে নিতে পারি। 10 বছর বুঝে আসছি রে ভাই। সন্তু পান, হাউ ডেয়ার ইউ? শনিবারের ঘটনা, একমাত্র একটি চ্যানেল, খবরওয়ালা সোমনাথ বিশ্বাসের চ্যানেল। আমি চেষ্টা করব সোমনাথ দাকে আপনাদের সঙ্গে এই লাইভে যুক্ত করার,
তার বক্তব্যটাও শুনবো, কারণ তাকেও থ্রেট করেছিল সন্তু। বারবার শঙ্কু চলে আসছে। সরি রিপাবলিক বাংলার ভদ্রমহিলা দেবী, আপনি কিছু মনে করবেন না, যেখানে সেখানে স্বামীর নাম নেওয়া যায় না। না, কাকে বললাম আমি কারোর নাম নিয়ে নিতে, কিন্তু দেখুন একটাই লোক গায়ে নিচ্ছে, একজন দেবী গায়ে নিচ্ছেন। আমি শঙ্কু বলে বললাম, যখন তখন স্বামীর নাম নিতে নেই, আমি সেই এক দেবীর কাছে সরি চাইলাম, দেখবেন একজনই গায়ে নেবে এটা, আর কেউ গায়ে নেবে না। আমি বলছি সন্তু পানের বিরুদ্ধে কলকাতা পুলিশে আমি লিখিত অভিযোগ দায়ের করেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিষয়ে কদর্য উক্তি, অবমাননাকর উক্তি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যৌন ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি উক্তি সহ বেশ কয়েকটি ধারায় রিপাবলিক বাংলার সন্তু পানের বিরুদ্ধে আমি অভিযোগ দায়ের করেছি কলকাতা পুলিশের কাছে। আমার দৃঢ় বিশ্বাস কলকাতা পুলিশ সন্তু পানের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেবেন। দেখুন, আমরা তো ওরকম উত্তরপ্রদেশের লিঞ্চিং গ্যাং নই যে সন্তুকে দাঁড় করিয়ে বুঝে নেবো একদিন। আমরা ওই সময় বিশ্বাসী না, আমরা আইনে বিশ্বাসী। আমি কলকাতা পুলিশকে শুধু একটু মনে করিয়ে দিতে চাই, স্যার, মাস 26-27 আগে একজন সাংবাদিকের করাপশন চার্জেস তুলে ধরার অপরাধে আরেকজন সাংবাদিক গ্রেপ্তার হয়েছিল, এফআইআর দায়ের হওয়ার 38 দিনের মাথায়। সেটাও কলকাতা পুলিশই করেছিল। আমি সেই কলকাতা পুলিশকেই বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অবমাননাকর উক্তি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি যৌন ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি এবং অবমাননাকর কুৎসিত উক্তি, এই চার্জগুলো কি যথেষ্ট নয় সন্তু পানকে গ্রেপ্তার করার জন্য? কলকাতা পুলিশ, আপনাদের কাছে আমার বিনীত প্রশ্ন। না, 27 মাস আগে একজন সাংবাদিকের বিরুদ্ধে করা আর একজন সাংবাদিকের একটি এক্সপোজ স্টোরি, এটি এক্সপোজ আর্টিকেল, সেটা তো গ্রেপ্তারের জন্য যথেষ্ট ছিল। তাহলে বোধ করি আজও সন্তু পানের বিরুদ্ধে এই অভিযোগ যথেষ্ট, ব্যবস্থাটা নেবেন কলকাতা পুলিশ। বাংলার প্রশাসন এবং যারা নির্ভীক উত্তরটা দেখেন সকলকে বলি, আমি কিন্তু এটা ছাড়বো না। আমাকে খুন করার চক্রান্ত করে আজ 40 দিনের বেশি হয়ে গেল, 1.5 মাস হতে চললো। 3 আততায়ী আমার বাড়িতে পৌঁছে গিয়েছিল, তারা কেউ এখনো গ্রেপ্তার হয়নি। পুলিশ যতটা ইনফরমেশন পেয়েছেন, তারা যতটা ইনফরমেশন আমাকে দিয়েছেন, ব্যাস ঠিক আছে, আমি ততটা শুনেছি। বাকি আমি বিশ্বাস করি প্রশাসন গ্রেপ্তার করবে, কিন্তু আমি সেটা নিয়ে কিন্তু আমি কোনো চাপ সৃষ্টি করছি না। আমি কোনো কোর্টে যাব না, আমি বাংলার প্রশাসনের বিরুদ্ধে কোনোদিন আদালতে গিয়ে বলবো না যে ওনারা অ্যাকশন নেননি। আমি করব না, আমি নৈতিকভাবে করব না যতক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন। কিন্তু আমি বলছি, আমি এই বিষয়টা কিন্তু ছাড়বো না। এই যে সন্তু পান বাংলার তথা ভারতবর্ষের জনপ্রিয়তম সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি তার রাজনৈতিক পরিচয় হচ্ছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, আমি যদি তার রাজনৈতিক পরিচয়টাকে নাও ধরি, সংসদীয় রাজনীতিতে তিনি একজন যথেষ্ট উচ্চ পদস্থ পদাধিকারী, তিনি একজন জনপ্রতিনিধি। 7.5 লক্ষ মানুষের জনমত নিয়ে, গণদেবতার আশীর্বাদ নিয়ে তিনি পদে এসছেন। আমার বক্তব্যটা খুব ক্লিয়ার। সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর বিরুদ্ধে সন্তু পান যৌন ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করতে পারে, এই অকাত সন্তু পানকে কোন আইন দিল, কে দিল, কোন দলের কোন নেতা, কোন চ্যানেলের কোন মালিক, কোথাকার কে সন্তু পানকে এত বড় অকাত করে দিল যে ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যৌন ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে কুৎসিত মন্তব্য তার নামে করতে পারে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় নাকি তাকে ভয় পায় বলে সে জনমনে ভীতি সঞ্চার করতে পারে। কলকাতা পুলিশ, আপনাদের কাছে আমার এই প্রশ্নটা থাকলো,
কোন আইন, কোন পুলিশ, কোন চ্যানেল মালিক, কোন রাজনৈতিক নেতা, কোন রাজনৈতিক শিবির, কোন সরকার নাকি কোন বিরোধী পক্ষ, কে সন্তু পানের এত বড় অকাত করে দিল কলকাতা পুলিশ, এটা কিন্তু আপনাদেরকে বার করতে হবে। সন্তু পানের বিরুদ্ধে আমার লিখিত অভিযোগ, এই অভিযোগের ভিত্তিতে আপনাদেরকে সন্তু পানের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা কিন্তু এই বিষয়টাকে জাস্ট যেতে দিতে পারি না। কেউ করুক, সরকারের বিরুদ্ধে খবর করুক, করছে, সারাদিন করছে, সুমন দেও করছে, অনেকে করছে, কিন্তু আজও পর্যন্ত আমরা দেখেছি কোনো শিবিরের, প্রত্যেকটা সংবাদ মাধ্যম কোনো না কোনো শিবিরের, যেমন আমি বাংলার মানুষের, সেরকম কেউ বিজেপির, কেউ সিপিএম এর, তা কোনো না কোনো শিবিরের তো সবাই আছে। কোন শিবিরের কোন সাংবাদিক আজও পর্যন্ত যৌন ইঙ্গিতপূর্ণ এই ধরনের কোন রকমের অঙ্গভঙ্গি কোন রাজনৈতিক নেতার বিষয় করেছে? বা কোন সাংবাদিক এখনো পর্যন্ত বলেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বা কোনো রাজনীতিবিদ তাকে ভয় পান? মমতা বন্দ্যোপাধ্যায় শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি হচ্ছেন বাংলার মুখ্য প্রশাসক। কনস্টিটিউশনটা তো ভুলে যাওয়া যাবে না, ওটা তো খাজা নয়। কোন সাংবাদিক এখনো পর্যন্ত বলেনি। এমনকি আমার মনে পড়ছে না যে কোনো রাজনৈতিক নেতাও কখনো অন্য কোনো রাজনৈতিক নেতার বিরুদ্ধে সিপিএম এর ওই বিনয় কোঙার ফোঙার কয়টা বাজে বক্তব্য রেখেছে, কিন্তু এরকম হাত দিয়ে অঙ্গভঙ্গি করে যৌন ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি আজ পর্যন্ত কেউ করেছে বলে আমার মনে পড়ছে না। সন্তু পানকে এতটা অকাত দিচ্ছে কে? আমরা আপনাদের সঙ্গে এখন কানেক্ট করব খবরওয়ালা সোমনাথ। আপনারা নিশ্চয়ই চ্যানেলটা দেখেছেন, সোমনাথ বিশ্বাস। সোমনাথ, নির্ভীক উত্তরের সব দর্শক এই মুহূর্তে তোমাকে দেখতে পাচ্ছেন, তুমি কি শুনতে পাচ্ছ আমাদের? আমি যারা দেখছেন এই মুহূর্তে নির্ভীক উত্তরের সুপার এক্সক্লুসিভ ফেসবুক লাইভ, তাদেরকে অনুরোধ করব একটু কমেন্ট সেকশনে জানাবেন যে আপনারা সোমনাথ বিশ্বাসের কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা। সোমনাথ একটু কথা বলবে যাতে আমরা একটু অডিওটা টেস্ট করে নিতে পারি সবাই শুনতে পাচ্ছেন কিনা। আমি তোমাকে দেখতে পাচ্ছি না, তোমার ঘর দেখতে পাচ্ছি, তোমাকে আমি দেখতে পাচ্ছি। তোমার ঘরের অন্যান্য অংশ আমি দেখতে পাচ্ছি। তুমি আমায় দেখতে পাবে না, কিন্তু তুমি শুনতে পাচ্ছ তো? আমি একদম ক্লিয়ার শুনতে পাচ্ছি, ক্লিয়ার শুনতে পাচ্ছি। সোমনাথা শুনতে পাচ্ছেন দর্শকরা তোমাকে? তুমি কাইন্ডলি একটু বলবে সন্তু পান, প্রথমে একটু সংক্ষেপে আমাদেরকে বলো সন্তু পান তোমাকে ফোন করেছিল, কবে ফোন করেছিল, কি বিষয় ফোন করেছিল এবং কি বলেছিল? আমি একদম সংক্ষেপে বলছি, অনেক দর্শকরা অনেকেই হয়তো জানেন, যারা জানেন না তাদের জন্য আমি বিশেষ করে বলছি। পিএসসি পাবলিক সার্ভিস কমিশন আগস্ট মাসের 18 তারিখে একটি নোটিফিকেশন বের করে, একটা বিজ্ঞপ্তি জারি। সেখানে সন্তু পান বলে একজনের নাম থাকে, তার রোল নাম্বারটা দেওয়া হয়। পিএসসির দাবি ছিল বা পিএসসির বক্তব্য, এই সন্তু পান তাদের কোনো সরকারি পরীক্ষায় বসেছিল, মিসলেনিয়াস সম্ভবত। তারপরে দেখা যায় তার যে সার্টিফিকেট, অনেক সময় হয় না জাতিগত সার্টিফিকেট, এসসি এসটি ওবিসি, সেই সার্টিফিকেটটা জাল। এবং খুব স্বাভাবিকভাবে দেখবে, আমরা খুব ভালো মানুষকে, আমরা স্বামী বিবেকানন্দকে যেমন গোটা বিশ্বের মানুষ ছিলেন, নেতাজি সুভাষচন্দ্র বোসকে যেমন সারা বিশ্বের মানুষ ছিলেন, ঠিক একইভাবে ওসামা বিন লাদেনকেও লোকে চেনে, তাই তো অনিন্দ? বুঝতে পারছি। হ্যাঁ, তুমি কন্টিনিউ করো। ঠিক একইভাবে দাউদ ইব্রাহিমকেও লোকে চেনে। দাউদ ইব্রাহিম যদি নিজেকে মনে করে নেয় সে বিরাট বড় সৎ, বিরাট বড় হিরো, তাহলে ভুল। বেসিক্যালি
সঙ্গে পরিচিত। একদমই। আমি একটা ভিডিও করে এটাই বলেছিলাম যে এই পিএসসির জালিয়াত চিটিং বা সন্তু পান আর রিপাবলিক বাংলার যন্ত্রটা কি, একদম কোরআন করে বলছি, যেটা আমি বলেছিলাম একই মাল একই পিস। যদি এক পিস হয় তাহলে চোরের মায়ের বড় গলা, আর যদি এক পিস না হয় তাহলে হঠাৎ করে সোমনাথ বিশ্বাস, এই নামটা আমি বলছি না যে আমি বিরাট বড় কেউ, কিন্তু স্বাভাবিকভাবে সোমনাথ বিশ্বাস বললে মনে হয় যে খবরওয়ালা সোমনাথ বা সোশ্যাল মিডিয়ায়। আমরা যেটা দেখেছিলাম তোমার এপিসোডে, যে তুমি একদমই এই জায়গাটাই হাইলাইট করেছিলে যে এই সন্তু পানি কি সেই সন্তু পান, তুমি কিন্তু তাকে ইনক্রিমিনেট করার কোনো চেষ্টা করনি। না, যেহেতু সন্তুর সঙ্গে আমার আলাপ আছে বা বন্ধুত্বও আছে, মানে ছিল, তারপরে তো কোনো ক্রিমিনালের সঙ্গে আর বন্ধুত্ব রাখা যায় না। পরে শুনলাম মাথারও ডিফেক্ট আছে, আবার শুনলাম যৌন বিকৃতটা আমি আগে থেকে জানতাম, কারণ ওর বিরুদ্ধে তো অভিযোগটাই হয়েছিল যে সন্দেশখালীতে গিয়ে মহিলাদের ঘরে উঁকি মারা। কারেক্ট। সন্দেশখালী শাহজাহান আর রিপাবলিক বাংলার সন্তু পান, বেসিক্যালি এদের মধ্যে কোনো ডিফারেন্স নেই। দুজনের বিরুদ্ধে অভিযোগটা কিন্তু একই। একদমই তাই। একজন পিঠে বানাবো বলে অভিযোগ, আর একজন পিঠে কিভাবে বানাতে হতো বলে মহিলাদের বাথরুমে গিয়ে উঁকি মারা, ঘরে গিয়ে উঁকি মারা, বেসিক্যালি একই। তো যাই হোক, আবার এস্টাবলিশড হয়ে গেল গতকালের পর। ও আমাকে তারপরে একটা থ্রেট কল করে। সেই সময় আমি আমার বাবা এবং মা, এটা আমাকে জানে, অনেকে চেনে যারা, দুজনেই অত্যন্ত অসুস্থ। একজন তো গত 10 বছর ধরে শয্যাশায়ী উঠতে পারে না, আর একজন অত্যন্ত অসুস্থ, তুমিও জানো বিষয়টা। হ্যাঁ। তো সেই জায়গা থেকে আমি ওষুধ কিনতে যাচ্ছিলাম, হঠাৎ করে ফোনটা আসে, ফোনটা আমি ধরে ফেলি, অটো অ্যান্সারিং ছিল বলে, আমি বাইক চালাচ্ছিলাম বলে। তো সেই সময় বলে আমি সন্তু পান বলছি, তো তুমি আমাকে নিয়ে কি খবর করেছো? রাত্রি 9:30 9:30 হবে, 3-4 আগে, যেদিনকে আমি খবরটা করলাম, 4-5 দিন আগে। আমি বলতে প্রথম থেকে না হুঙ্কারের সুর। আমি বললাম, এবার আমি ওর সাথে কথা বলার আগ্রহ প্রকাশ করলাম। আমি তো বাইক চালাচ্ছিলাম, আমি বললাম রাস্তার সাইডে যাই। ওদিকে কোনো কথা শুনছে না, এবং ইভেন আমার সাথে একটা ধাক্কাও হয়ে যাচ্ছিল, একটি টোটো যাচ্ছিল, আমি পাড়ার রাস্তা দিয়ে যাচ্ছিলাম তার সাথে। যাই হোক, তাকে শুধু আমি, সে বুঝতে পেরেছে। এই হয়েছে ঘটনা, এবং সেখানে ওর থ্রেট কল ছিল। ও থ্রেট করে তোমাকে এক্স্যাক্টলি কি বলেছিল? তুমি বললে আমি তাহলে রেকর্ডিংটা শোনাতাম। আমি মুখে বলছি, পরে রেকর্ডিংটা পারলে আমি শুনিয়ে দেবো। আমাকে এটাই বলেছিল, তোমার বিরুদ্ধে আমি মানহানি মামলা করব, তোমার খেসারত দিতে হবে। সোমনাথ দা, আমি এই জায়গাটায় তোমাকে একটুখানি ইন্টারাপ্ট করছি, তোমায় ইন্টারাপ্ট করছি। একজন সাংবাদিক, তুমি একটি খবর করেছো, তোমাকে আরেকজন সাংবাদিক, যে নাকি বিরাট প্রতিবাদী, এই বাংলার বিরাট একদম সে রবিনহুড সাংবাদিক নাকি নিজেকে দাবি করে, গোল গোল হাত ঘুরিয়ে হতে থাকি তোতলার মতো, তা সেই একেবারে বিরাট সাহসী সাংবাদিক তোমাকে বলছে খেসারত দিতে হবে। এই খেসারতটা শুনে তোমার কি মনে হলো? ও কি কোনো লিগাল খেসারতের কথা বলছিল, নাকি খেসারতটা খুব পার্সোনাল লেভেলে? না, ও আমাকে বলছিল, জানো আমি তোমার বিরুদ্ধে মানহানি মামলা করে দিতে পারি, তুমি খবরে ডেকোরাম মানি। সন্তু পান যখন ফিডিং বোতলে দুধ খেত, তখন থেকে আমি লেখালেখি করি সংবাদপত্রে। তখন এই ইউটিউবও হয়নি, সোশ্যাল মিডিয়াও হয়নি, ফেসবুকও হয়নি, লেখালেখি করতাম বিভিন্ন পত্র পত্রিকায়। ও তখন ফিডিং বোতলে দুধ খেত, সেই সন্তু পান আমাকে খবরে ডেকোরাম শেখাচ্ছে। তুমি আমার বিরুদ্ধে এমন বললে কেন? তুমি কি জাজ করেছো ওই সন্তু পান, এই সন্তু পান? আমি বললাম, আমি তোমাকে ফোন করেছিলাম, যেহেতু ওকে আমি চিনি, আমি আগেও বললাম অনিন্দ, আমি আগেও বললাম তোমার এই অনুষ্ঠানে। কারেক্ট। ফোনটা কোনো কারণে পাইনি, অনেক সময় হয় না, ফোনটা কোনো কারণে পাইনি, বিপ হচ্ছিল, রিং হয়নি, রিং হলে নয় রিং ব্যাক করতো, বিপ হচ্ছে। আমি আর অপেক্ষা করিনি, আমি খবরটা করেছি। আমার মূল উদ্দেশ্য ছিল, সন্তু পানকে আমি চিনি, বারবার বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়া হচ্ছে, ওরও তো একটা এমনিতে বদনাম আছে। না, বদনামটা তো অন্যরকম, এতদিন তো অন্যরকম বদনাম ছিল, লোকের ঘরে উকি ঝুঁকি মারা, এইসব বদনাম ছিল। হ্যাঁ, আমি বলছি তার উপর আবার যদি চাকরি চুরি, সার্টিফিকেট জালিয়াতের বদনামটা হয়ে যায় আর কি, আমি সেটা চাইছিলাম না। আমি ভাবছিলাম যে যদি সেই সন্তু পান এই সন্তু পান হয়, আমি বলেছি আমার ভিডিওতে, তুমি যদি দেখে থাকে বুঝবে, আমি বলেছি, তাহলে ওর অবিলম্বে সেটা জানানো উচিত, সোশ্যাল মিডিয়ায় হোক, নাহলে এরকম খবর কিন্তু চলতেই থাকে। এটাতে বাবুর রাগ হয়। আমি ওকে আরেকটা প্রশ্ন, পরের দিন ভিডিও বানিয়ে আমি ওকে বলেছিলাম, তুমি যাকে কয়লা চোর বলো, তুমি যাকে বালি চোর বলো,
এরা কিন্তু আবার ভাব পাচ্ছে কথা বলে পিসি ভাইপো, এদের অকাত নেই, অকাত নেই এদের, ফাটে বলতে ফাটে। হ্যাঁ, তো যাই হোক, সে কি ও কি সবাইকে ফোন করেছে? আর আমি তোমার প্রোগ্রামটা শুরুর দিকে দেখছিলাম, এখন যে লাইভটা তুমি করছো, তুমি বলছিল টাইটেল বলেনি ও মমতা কুলকার্নি না মমতা ব্যানার্জি, ঠিক আছে? আমরা ভিডিও যতটুকু অংশ দিয়েছি, ও মমতা, ও এসএসসি পরীক্ষার আগের দিন শনিবার 6 সেপ্টেম্বর 7ই সেপ্টেম্বর রবিবার এসএসসি পরীক্ষা হয়েছে, 6 সেপ্টেম্বর বিকেলবেলা শিয়ালদা স্টেশনকে বেছে নিয়েছে, কারণ ভিন রাজ্য থেকে তুমি জানো শুধু এই বাংলা নয়, উত্তরপ্রদেশে চাকরি নেই, বিহারে চাকরি নেই, ঝাড়খণ্ডে চাকরি নেই, ভিন রাজ্য থেকে লোকজন এসেছিল, প্লাস আমাদের রাজ্যের উত্তরের জেলাগুলি থেকে, মানে দূরের জেলাগুলি থেকে সেই সময় ছাত্রছাত্রী মানে অনেক পরীক্ষার্থী এসেছিলেন। হ্যাঁ, এই সময় সেই ডিস্টার্ব করার জন্য শিয়ালদা স্টেশনটাকে বেছে নিয়ে চোর চোর বলছে, চাকরি চোর বলছে। চাকরি চোর কি মমতা কুলকার্নি করেছে? চাকরি চুরি যেই করে থাক, আমি খুব ক্লিয়ার সোমনাথ দা, চাকরি চুরি যে করেছে সেই পার্থ চট্টোপাধ্যায় তো জেলে, কাদের হেফাজতে? কেন্দ্রীয় এজেন্সির হেফাজতে। তাহলে কেন্দ্রীয় এজেন্সি যদি মনে করে থাকে আর কেউ চাকরি চোর আছে, তাকে কেন্দ্রীয় এজেন্সি ধরেনি কেন? প্রথম কথা অনিন্দ, আমার মনে হয় তোমারও সময় নষ্ট হচ্ছে, আমারও সময় নষ্ট হচ্ছে। এই ওই কে চোর না, কে চোর সেদিন তুমি তোমার ভিডিওতেও দেখালে, বা আমি আমার ভিডিওতে দেখিয়েছি, ওকে এই সবাই চোর বলছে। একদমই তাই, চোর বলছে, ভোট চোর বলছে, একদমই তাই। অঙ্গভঙ্গি করছে। আমি তোমাকে আর একটা সিচুয়েশন বলে দিই তোমার দর্শকদের জন্য, একটু সময় পাওয়া যাবে? অবশ্যই অবশ্যই। গ্রাম বাংলায় একটা কথা আছে অরিন্দ, গ্রাম বাংলায় একটা প্রবাদ আছে, বাপ দেখেনি ছাগল, ছেলে মুরগি দেখে পাগল। একদম। গ্রাম বাংলায় সন্তু পানলো, রিপাবলিক বাংলার সন্তু পান, আমি জানি না ওই এফপিএসসি জালিয়াত মালটা কিনা, যদি হয়তো ডবল ইঞ্জিন আর কি, ডবল ইঞ্জিন। হ্যাঁ, রিপাবলিক বাংলার সন্তু পানকে বলছি, ওই গ্রাম বাংলার প্রবাদটির মতো, বাপ দেখেনি ছাগল, ছেলে মুরগি দেখে পাগল। আমি কোন গ্রামকে আমি ভালোবাসি, আমি নিজেও খুব যে শহরের ছেলে এমনটা নয়, যদিও আমার সবকিছুই কলকাতায়, আমার জন্ম কলকাতায়, লেখাপড়াও কলকাতায়, কিন্তু গ্রাম বা মফস্বলের সঙ্গে আমার টান আছে। সেই জায়গা থেকে আমি গ্রামের মানুষকে সম্মান জানিয়ে বলছি, থাকতো একটা পানের বড় যে শিয়ালদের সঙ্গে এই সন্তু পান, তারপরে শিয়ালদের মতো হুক্কা হুয়া কলকাতার পেটে জল পড়েছে, কলকাতার জল পড়ে ও নিজেকে বড় হনু মনে করছে নাকি, হনু মনে করছে, হনু শব্দটি বলছি। ও কি করে ওরা মমতা ব্যানার্জি ওকে ভয় দেখায়? ওর বাপ মাকে গিয়ে জিজ্ঞাসা করে মমতা ব্যানার্জির ইতিহাস, ও জানে মমতা ব্যানার্জির মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত কতগুলো অপারেশন আছে সিপিএম এর মারার জন্য। সোমনাথ দা, আমি তোমাকে বলছি, তুমি দীর্ঘদিন সাংবাদিকতা করছো, বহু বছর ধরে, এবং আমি যখন নির্ভীক উত্তর শুরু করি সেই সময়ও তুমি অত্যন্ত জনপ্রিয় একটি ডিজিটাল মিডিয়াতে তুমি ছিলে মেন তোমারই মুখটা আমরা সেই পোর্টালটিতে সবসময় দেখতে পেতাম। তুমি নানা রকম সাক্ষাৎকার থেকে শুরু করে নানা রকম অডিও ভিজুয়াল খবর করতে। আমি বলছি, তুমি একজন সাংবাদিক হিসেবে বলো, সন্তু পান যে কথাটা বলেছে যে মমতা ব্যানার্জি ওকে ভয় পায়, এই কথাটা কি শুধুমাত্র ক্ষমতা প্রদর্শন, নাকি এইটার মধ্যে দিয়ে আগামী দিনে এর থেকে তো এক্সটর্শনও হতে পারে, এর থেকে তো কারোর থেকে কোনো ফিজিক্যাল বা ফিনান্সিয়াল বা অন্য কোনো বেনিফিটও চাইতে পারে? যে ওকে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পায়, তার মানে ও কতটা ক্ষমতাশালী, তার মানে ওকে তুষ্ট করতে হবে বা ওকে কিছু দিয়ে শান্ত রাখতে হবে, এটাও তো হতে পারে। আমি তিনটে জিনিস আমার সোর্স মারফত জানতে পেরেছি, বা তোমাদের কাছে তিনটে ধারণা তুলে ধরছি, তোমার দর্শকদের কাছে, নির্ভীক উত্তরের দর্শকদের কাছে। তিনটে জিনিস এর মধ্যে থেকে বেরিয়েছে। একটা হলো আইদার উন্মাদ, একদম বদ্ধ পাগল, যে বলে মমতা ব্যানার্জি ওকে থেকে ভয় পায়, অভিষেক ব্যানার্জিকে যা অসভ্যতামি করেছে। আমি আর একটা তথ্য দর্শকদের দিয়ে রাখি, খুব বেশি সময় নেবো না। সেটা হলো, ভিডিওতে তো সবকিছু আসেনি, যে যার মতো ভিডিও তুলছিল স্টেশন চত্বরে যা হয়, হ্যাঁ, মেয়েরা ওকে কান থাপ্পড় মেরেছে, জানো? আমার খারাপ লাগছে একজন সংবাদ কর্মী হিসাবে, ও তো যাই হোক সাংবাদিক হোক, যাই হোক সাঁতার মাথা আমি ধরে নিচ্ছি সাংবাদিক, মেয়েরা চট থাপড়া মেরেছে, ওকে জুতো তুলে মেরেছে, জানো? সেই সব ভিডিও অনেক সময় আসেনি, ফ্র্যাকশন অফ সেকেন্ডে হয়েছে তো, আচ্ছা, জুতোর বাড়ি মেরেছে মেয়েরা ওকে, ঠিক আছে? এটা আচ্ছা, আচ্ছা, বলে রাখলাম। এইবার তোমার প্রশ্নের উত্তরটা
দুজন মেয়ে একজন ছেলে। আচ্ছা, বলছে ওর চুক্তি কারবার তারা সব বলছিল, বলছে বদ্ধ উন্মাদ, বলছে ঠিক করেছো, বলছে হিংসু কুটে, মানে নানা ধরনের, আমি সেটা তাদের নাম বলছি না, হোয়াটসঅ্যাপ কল করেছে। আচ্ছা, বলে যাচ্ছি মেয়েদের কাছে জুতোর বাড়ি খেয়েছে শিয়ালদা স্টেশনে, সব ভিডিও তো আসেনি, কিন্তু প্রত্যক্ষদর্শীরা বলছে, সোশ্যাল মিডিয়াতেও অনেকে বলছে। আচ্ছা, এইবারে বলি ও বদ্ধ উন্মাদ, ঠিক আছে, ওকে অবিলম্বে খুব কাছাকাছির মধ্যে প্যাবলবে নিয়ে যাওয়া উচিত বাচ্চার কাছে। ওর মাথার চিকিৎসা না করালে আমি বলছি আগামী দিনে ও যার উস্কানিতে চলছে, যদি ওর কোনো রাজনৈতিক বাবা থেকে থাকে, কারণ ওর কথাবার্তা তো সাংবাদিকের মতো না, সেই বাবাও মানুষকে কামড়াবে, ও মানুষকে কামড়াবে। জলাতঙ্ক রোগ আছে এদের। মানে এই সন্তু পানের সেই রাজনৈতিক বাবা কি কোন বিশেষ গুণের অধিকারী? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, সোমনাথ দা অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন সাংসদ। আমি শেষ করে দিই। হ্যাঁ, তোমার ওইটা বলে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিলাম আমি। হ্যাঁ, বলো। 2 নম্বর হলো তুমি এক্সটর্শনের কথা বলছো। 2 নম্বর হলো সন্দেশখালী তো একই কীর্তি করেছিল, দাঙ্গা ছড়াতে গেছে। হ্যাঁ, দাঙ্গা ছড়াতে গেছিল, এটা বাংলার মাটি বস, এখানে দাঙ্গা হবে না, ঠিক আছে, সেই জন্য হয়েছিল, নোংরামি করেছিল বলে উকি মারছিল। তুমি চিন্তা করো, আরে বিয়ে করে নেই, আমি জানি না বিয়ে করেছে কিনা, তোর যদি এত যৌন লালসা, যৌন খিদে, মেয়েদের ঘরে উকি মারছিস কেন? আদালতে কি বিচার হয়েছে না বিচার হয়েছে আমি জানি না, আমি যেভাবে ওর বিরুদ্ধে এফআইআরটা হচ্ছিল সেই বেসিসে আমি বলছি। এক মহিলা, যেটা আমরা শুনেছি, এক মহিলা বলেছে ও না বলে পায় ঘরে ঢুকে। এর জন্য সোমনাথ দা আমাদের তো এর জন্য এটা ভাবা উচিত, ওর যেন কখনো কারোর সঙ্গে বিয়ে না হয়, কারণ আরেকটি মেয়ের জীবন তাহলেও নষ্ট করবে। এই ধরনের বিকৃতকাম মানসিকতা নিয়ে ও তো আরেকটি মেয়ের জীবনও নষ্ট করে দেবে। তাহলে উকি মারতে হয়, অন্তত এফআইআর এর ভিত্তিতে বলছি, যে অভিযোগটা, তাহলে অভিযোগ সত্যি মিথ্যে ভুল ভালো সেটা আমরা জানি না, আমরা অভিযোগের ভিত্তিতে বলছি, এটা কেন? 2 নম্বর কথা, ও যেভাবে বলছে মমতা ব্যানার্জিকে আমি ভয় পাই না, অভিষেক ব্যানার্জি না, মমতা ব্যানার্জিকে আমি ভয় পাই না নয়, ও বলছে মমতা ব্যানার্জি নাকি ওকে ভয় পায়। মমতা ব্যানার্জি আমাকে দেখে ভয় পায়, মমতা ব্যানার্জি আমাকে দেখে ভয় পায়, ঠিক ঠিক, মমতা ব্যানার্জি আমাকে দেখে ভয় পায়। আজকের অনেক মানুষ, ঠিক আছে, হ্যাঁ, ও যদি এই কথাটা বলা শুরু করে, ওর যদি কোনো রকম পানিশমেন্ট না হয়, তাহলে কিন্তু আরো অনেক ক্রিমিনাল অ্যান্টি সোশ্যালরা, 2 দিন আগে একটা অ্যান্টি সোশ্যাল অ্যারেস্ট হয়েছে, কারেক্ট, তোমরা জানো, আমি নাম বলছি, আরো অনেক ক্রিমিনাল অ্যান্টি সোশ্যালরা এইটা থেকে উদ্বুদ্ধ হবে, তারা বলবে এটা একজন সাংবাদিক বলছে, তাহলে আমিও বলবো, এবং এটাকেই রেফারেন্স দেওয়া হবে। তখন তাকে যদি গ্রেপ্তার করা হয়, কোন ক্রিমিনালকে, কেন মমতা ব্যানার্জিকে তুমি ভয় পাও না বলেছো, হুমকি দিয়েছ, তখন সে আদালতে গিয়ে রেফারেন্স আনতে পারে। কেন সাংবাদিকদের জন্য কি আলাদা নিয়ম? তারা বলতে পারে, আমরা বললেই দোষ হতে পারে। কারেক্ট, ঠিক আছে, কারেক্ট। এটা কেন? 2 নম্বর আমি তোমাকে বলছি, আর ও বলছে কত বড় বাংলা বিদ্বেষী, বাংলা শত্রু দেখো। ও এক মহিলাকে বলছে, আপনারা এত চেল্লামিল্লি করছেন, একটা বিভ্রান্তি তৈরি করছেন পরীক্ষার আগে, তো আপনি বাংলা বাঙালি নিয়ে কোনো মুখে উচ্চারণ নেই কেন? ও মহিলার দিকে, টেলি প্যাসেঞ্জার মহিলা, শিয়ালদা স্থানীয় মহিলা না, যেটা ভিডিওটা দেখলাম, কারেক্ট, আঙুল উঁচিয়ে বলছে দেখার দেখি কোন বাঙালি হয়েছে। এ কোনো সাংবাদিক নয়, পলিটিক্যাল পার্সন, টোটালটাই পলিটিক্যাল। আমি শুনছি হুগলি আরামবাগ চত্বরে টিকিট পাবে বলে যে প্রলোভন দেওয়া হয়েছে, অনেকে অনেক প্রলোভন, এবং ও তো ফিজিক্যালি চার্জ করছিল ওই ভদ্রমহিলার দিকে, ফিজিক্যালি চার্জ করে এগিয়ে যাচ্ছিল। হ্যাঁ, তারপরে জুতোর বাড়ি খেয়েছে, কিছুক্ষণ পরে শুনলাম ওই মহিলার কাছে না, আরো আশেপাশের লোকেরা জুতোর বাড়ি মেরে, মানে ওপরই ঘন্টা হয়ে গেছিল, মন্দিরের ঘন্টার মতো, মানে কয়েক সেকেন্ড, মিনিট, 1-1.5 মিনিট নাকি ওকে ঘন্টা বানিয়ে ফেলেছিল। মানে যে যার মতো মহিলারা, বিশেষ করে মহিলারা, কোনো পুরুষ নয়, মহিলারা জুতো খুলে ওকে মেরে যে যার মতো চলে গেছে। আশেপাশে কিছু মানুষ তো থাকে, অবশ্যই ফেকিয়ে আমাদের করেছে। সমস্ত ভিডিও তো আসেনি, তবে খুঁজলে সেই ভিডিও পাওয়া যাবে, হয়তো পাওয়া যাবে, প্রচুর মানুষ ছিলেন, ভিডিও করেছেন। চিন্তা করে দেখো, আমার বলতে খারাপ লাগছে, আমি সাংবাদিক, আর পাবলিকের মার কেওড়া তোরা পার, ওর যে দলটাকে সমর্থন করছে, একদম সমর্থন করছে, ওই লুঙ্গি ডান্স দিতে, কি বলে, কোবরা ডান্স দিতে আসে, আমি বিট্টুন ওয়াক দাঙ্গা ওয়াচ, ঠিক আছে, তার সিনেমা ডায়লগ ছিল তো, পাবলিকের মার কেওড়া তোরা পার। সেদিনকে কিছু
শান্ত মাথার মানুষ যদি না থাকতো, যারা ওকে তাড়া করেছিল তারা সবাই অশান্ত বা তারা সবাই খুব রেগে গেছে, উগ্র, এমনটা নয়। সবাই ভদ্র মানুষ, পথ চলতি মানুষ, অফিস। বা তারা কোনো সরাসরি কোনো রাজনৈতিক দলের ক্যাডার যদি বলা হয়, কোনো রাজনৈতিক দলের ক্যাডারও নন। একেবারে ভিডিওটা যদি পুরোটা ভালো করে তুমি পড়ে ছাড়ো তোমার দর্শকদের জন্য, বা ভালো করে দেখাও, বা এই তোমার এই লিঙ্কের মধ্যে যদি পুরো ভিডিওটা দিয়ে দাও, দর্শক পুরো একদম পথ চলতি সাধারণ মানুষ তাদের বডি ল্যাঙ্গুয়েজ, পোশাক আশাক বুঝতে পারো। কারোর বাড়ি হয়তো দমদমে, কারোর বাড়ি হয়তো ব্যারাকপুরে, কারোর বাড়ি হয়তো বারুইপুরে, কারোর বাড়ি হয়তো কচবাজে, এইরকম আর কি, কারোর বাড়ি হয়তো ক্যানিং এ, যেরকম হয় আর কি, শিয়ালদা স্টেশন। পাবলিকের মানে না হলে পাবলিকের মার ছাল মানে চামড়া গুটিয়ে সেদিনকে ডুগডুগি বাজিয়ে দিত। যদিও সেটা আমরা চাই না অনিন্দ, সেটা আমরা চাই না, কিন্তু তুমি দেখো দিনের পর দিন প্রভাব পড়ে যাবে। না, এটা তো নিউটনের থার্ড ল, কিছু করার নেই তো। এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, এটা তো নিউটনের থার্ড ল, আমরা তো কিছু করতে পারবো না। একটা সহ্যের সীমা পেরিয়ে গেলে তো কিছু করার নেই। আমি তোমাকে বলছি, সাপোজ ধরো পাড়ার রাস্তায় দাঁড়িয়ে বা পাড়ার রাস্তায় মোড়ে বা যে কোনো ধর্মতলার মোড়ে কোনো কারণে, এই এখন পুজো আসছে তো, আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলছি, পুজো আসছে তো কোনো কারণে 4-5 লোকের মধ্যে একটু অশান্তি বেঁধে গেল, গায়ে ডাকাডাকি হলো, কোনো কারণে হতে পারে না, আমাদের ধৈর্য থাকুন। সেখানটায় কি হয়, সেখানটায় তাদের তো কোনো পলিটিক্যাল পরিচয় থাকে না। নিশ্চয়ই আমরা প্রত্যেকেই পলিটিক্যাল সচেতন, ভোট দিই মানে কেউ তো নিরপেক্ষ নয়, কিন্তু পলিটিক্যাল পুজোয় যারা দর্শনার্থী বেরোয় তারা তো কেউ সিপিএম হয়ে, কেউ বিজেপি হয়ে, কেউ কংগ্রেস হয়ে, কেউ তৃণমূল হয়ে বেরোয় না, তারা সাধারণ মানুষ হয়ে বেরোয়, তাদের ব্যক্তি পরিচয় কোনো রাজনীতি থাকতে পারে। তো সেই জায়গায় আমি দেখলাম মানুষের এত জনরোষ যেটাকে বলে, এবং তাদের হাতে কোনো পতাকা ছিল না। কারেক্ট। ইচ্ছাকৃত ভাবে নিত্য যাত্রীরা যারা শিয়ালদা থেকে নিজেদের রুজি রুটির জন্য রোজ ডেলি প্যাসেঞ্জারি করে, আরো বাদরামও করে, মানুষ ডেলি প্যাসেঞ্জারি করে বেঁচে থাকার জন্য, রুজি রুটির জন্য আরো বাদরামি করে, এই বাজারটাকে পুরো ঘিরে নিয়ে ও সন্তু পানকে জর্দা পান বানিয়ে দিয়েছে। তো কি হলো, ও তখন খুব ট্র্যাকফুলি কলকাতার জল সবে পেটে পড়েছে তো কয়েক বছর হলো, ও ধরাকে সহায়ক জ্ঞান করছে, ও তখন খুব ট্র্যাকফুলি একটা রাজনৈতিক দলের নাম দিয়ে টেগিয়ে দিতে যাচ্ছিল। ও বলছে তোদের নেতা অভিষেক ব্যানার্জি, কেন ওখানে কারোর হাতে ঝান্ডা ছিল তৃণমূলে? ও হয়তো এটা না বুঝেই স্বীকার করে ফেলেছে যে বাংলার সর্বসাধারণের নেতা রাজনীতির ঊর্ধ্বে গিয়ে সত্যি বাংলার সর্বসাধারণের নেতা যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেটাও হয়তো উত্তেজনার বশে ভুলবশত স্বীকার করে ফেললো সেদিন। সোমনাথদা, আমার প্রশ্নটা হচ্ছে, তুমি এত বছর সাংবাদিকতা করছো, রাজনৈতিক সাংবাদিকতা, বিভিন্ন মানুষের সঙ্গে ওঠা বসা তোমার, তুমি একটা কথা বলো, আজ পর্যন্ত এইভাবে অবসিন, ফিজিক্যাল, ভালগার জেস্চার, সেক্সুয়ালি ইন্ডিকেটিভ জেস্চার ইতিপূর্বে কোনো সাংবাদিককে কোনো রাজনৈতিক বা অরাজনৈতিক ব্যক্তির ক্ষেত্রে এইভাবে করতে তুমি দেখেছো? আমার বক্তব্য হচ্ছে, ইতিপূর্বে কোনো সাংবাদিককে কোনো রাজনৈতিক বা অরাজনৈতিক ব্যক্তির উদ্দেশ্যে এইভাবে কোনো অবসিন, ভালগার, ফিজিক্যাল জেস্চার, সেক্সুয়ালি ইন্ডিকেটিভ জেস্চার করতে তুমি এর আগে কখনো দেখেছো? এইভাবে নোংরা অঙ্গভঙ্গি কোনো রাজনৈতিক নেতার বিষয় করছে কোনো সাংবাদিক, এর আগে দেখেছো তুমি? এই সাহসটা কে দিচ্ছে, তোমার কি মনে হয়? আমি তোমাকে বলছি একেবারেই না, একেবারেই আমি দেখিনি। আমার নিজের খুব লজ্জা লাগছে, যার জন্য আমিও বললাম যে সন্তুকে মহিলারা জুতো পেটা করেছে, ওটাও আমার খারাপ লেগেছে। ও সাংবাদিক নয়, সেটা আমিও জানি, তুমিও জানো, কিন্তু যেহেতু একটা সংবাদ মাধ্যমের মধ্যে রয়েছে, তাই আমি সাংবাদিক হিসেবে ধরে নিলাম। কারণ সাংবাদিকরা সেটা প্রমাণ করে দিল অভিষেককে মমতা ব্যানার্জি আমাকে ভয় পায়, এটা কোনো সাংবাদিকের নেচার হতে পারে। দেখো, আমি তোমাকে একটু একজন সংবাদ মাধ্যমের কর্মী হিসাবে তার 100% অধিকার আছে একটি রাজ্যের বা দেশের মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীকে নিয়ে ক্রিটিসাইজ করা, কারেক্ট, সমালোচনা করা, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম। হ্যাঁ, একদম পলিটিক্যাল ইস্যু ভিত্তিক, রুটি কাপড়া মকান, তোমার প্রকল্প, সরকারি পরিষেবা নিয়ে তুমি ক্রিটিসাইজ করো, তুমি শাসক দলের ভুল ত্রুটি থাকলে সেগুলোকে তুলে ধরো, যদি মনে হয় তুমি
তাতে হয়তো কিছু বেনিফিটও পেতে পারে। বেনিফিটও পেতে পারে। মিনিটে তো সব পলিসি চেঞ্জ হয়। তুমি দেখবে আমি শুভেন্দু অধিকারীকে নিয়ে প্রচুর সমালোচনা করেছি, প্রচুর। আমি শুভেন্দু অধিকারীকে নিয়ে বলেছি পশ্চিমবঙ্গের ইতিহাসে রাজনৈতিক ভাবে পলিটিক্যালি এমন মূর্খ, অশিক্ষিত, অর্ধশিক্ষিত, অদক্ষ, পলিটিক্যালি অপদার্থ বিরোধী দলনেতার নেই, আমি বলেছি। কারেক্ট। কিন্তু এটার মধ্যে টোটালটাই আমার সমালোচনা ছিল, আমার ক্রিটিসিজম ছিল, আমার কটাক্ষ ছিল, ব্যঙ্গ ছিল, এবং টোটালটাই সাংবাদিকতার বা তোমার শৈল্পিক ভাবে এটা ছিল, ঠিক আছে। কিন্তু আমি কোনোদিন বলিনি শুভেন্দু অধিকারী আমি কোনোদিন বলিনি নরেন্দ্র মোদী আমাকে দেখে ভয় পায়, আমি কোনোদিন বলিনি মমতা ব্যানার্জি আমাকে দেখে ভয় পায়, আমি কোনোদিন বলিনি আমাকে দেখে চন্দ্রবাবু নাইডু ভয় পায়। কথার কথা বলছি, সিদ্দিকী ভয়। এখন বিষয়টা আমি কাউকে কোনোদিন করতে দেখিনি, তোমার যে প্রশ্নটা ছিল। দ্বিতীয় কথা, আমি ওই জন্যই বললাম সব দিক থেকেই কিন্তু বিপদ। এটা প্রশাসনের হোক, ওর হাউসের হোক, ওর হাউস, ও যে হাউসে চাকরি করে তাদেরও উচিত ওকে একদম ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় যে তুমি ভাই একটা পলিসি আছে, ঠিক আছে, আমরা রাজ্য সরকারে আমরা অ্যান্টি ইনকামবেন্সি খবর করবো, অনেকেই করছে। তুমি যেমন বললে সাংবাদিকের নাম বলে বিভিন্ন জায়গায় করছে, কিন্তু তার ভাষা সন্ত্রাস কেন হবে? আজকে এইটা দেখে কেন আর পাঁচজন যদি এরকম করে অ্যান্টি সোশ্যাল সোমনাথ, তৃণমূলের কোন নেতার তরফে এখনো পর্যন্ত এই বিষয়টা নিয়ে আমি এক লাইন কোনো কথা শুনলাম না। তুমি হলে সেই প্রথম ব্যক্তি যে এই ভিডিওটা নিয়ে সরব হয়েছ, সোচ্চার হয়েছ, কিন্তু আমি এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের কোনো নেতাকেও দেখলাম না এই বিষয় নিয়ে সন্তু পানের বিরুদ্ধে এক লাইন কথা লিখতে। কেন, কি মনে হয় সমস্যাটা কোথায় হচ্ছে? এটা আমি ব্যক্তিগতভাবে বলছি, আমার ব্যক্তিগত মতামত। এই খবরটা, আমি একজন ছোটখাটো ইউটিউবার, তো তোমার মতো আমারও ওই একটা মোবাইলে হচ্ছে, এই একটা মোবাইল, এই আমার ক্যাপিটাল, একদম এই আমার মূলধন। আমার কোনো ভিডিও এডিটর নেই, আমি নিজেই এডিট করি। এই যে আমার ডান হাত দেখতে পাচ্ছ, হ্যাঁ, মানে তোমরা বাঁ হাত দেখতে, এটা কিন্তু আমার ডান হাত। একদম আমি সেলফি মুডে করি, আমার কোনো ক্যামেরাম্যানও নেই, একদম। আমি আমার কোনো ক্লিপ লাগে না, কিন্তু বাকি সব আমি নিজেই করি। কারেক্ট। ঠিক আছে। তো এই খবরটা খবরওয়ালা সোমনাথ না করে, এই খবরটা খবরওয়ালা সোমনাথ না করে যদি এই খবরটা ঘন্টাখানেক গল্প দাদুর আসরে 1 সেকেন্ড দেখিয়ে দিত, বা খবরওয়ালা সোমনাথ যদি এটা করতো, মানে অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জিকে আমি ভয় পাই না, নরেন্দ্র মোদীকে আমি ভয় পাই না, শুভেন্দু অধিকারী এটা যদি খবরওয়ালা সোমনাথ করতো, খবরওয়ালা সোমনাথ তো খবরটা ব্রেক করলো। যদি উল্টো হতো, একটু রিভার্স ভাবো, খবরওয়ালা সোমনাথ বললো নরেন্দ্র মোদীকে আমি ভয় পাই না, শুভেন্দু অধিকারী অমিত শাহকে এরকম যদি আমি করতাম, আমাদের মানসিকতা লাগে এরকম আমরা বলবো না, চুক্তির খাতিরে যদি করতাম, আর সেটা তখন সেটা দেখতেই ঘন্টা খানেকে চলে আসতো। কারেক্ট। অর্জুন সিং মনি বলে একটি ছেলেকে শান্তির ছেলে বলছে, সেটা নিয়ে কোনো আলোচনা নেই। না, অগ্নিমিত্রা পর বলছে ছায়ানি ঘোষ কন্ডমের দোকান খুলবে, কোনো আলোচনা নেই। মীনাক্ষী, কিন্তু গদি মিডিয়ার আমার গদি ইউটিউবারও আছে, কিছু গদি ইউটিউবারও আছে। অনুব্রত মন্ডল যেটা বলেছে সেটাকে আমি সমর্থন করছি না, আমি ধিক্কার জানাচ্ছি। আমি অনুব্রত মন্ডলের কাছে 4টে নিউজ করেছি, এইটা আমার মুখ থেকে বলা উচিত হয়। আসবে না, এদের হয়তো একটা যুক্তি আছে যে মাইলেজ পেয়ে যাবে। আরে বিষয়টা তো বিষয়, মাইলেজ পাওয়ার কি আছে? আমি তো বানিয়ে বলি, আমি তো ভিডিও দেখিয়ে করে দিয়েছি। এবারে যদি মনে হয় কারোর যে মুখ্যমন্ত্রীকে এটা বলা যায়, কারোর যদি মনে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এটা বলা যায়, তাহলে আর কি না। তোমার কি মনে হয় সহিষ্ণুতার নামে শাসক দলের যারা ওপিনিয়ন লিডার, আমি ওপিনিয়ন লিডার বলবো, আমি পলিটিক্যাল লিডারে যাচ্ছি না, শাসক দলের যারা ওপিনিয়ন লিডার, তারা একটু ভ্রাতৃপ্রতিম বেশি পাতিয়ে ফেলছেন চারিপাশে সমাজে? কদিন বাদে কি এটাও শুনতে পারি যে ভ্রাতৃপ্রতিম সন্তু পান? আমি তোমাকে এইটুকু বলি, যদি এইরকম ভাবে হয় তাহলে রাকেশ সিং ক্রাইম করার পর হ্যাঁ ফেসবুক লাইভ করবে, অর্জুন সিং বলবে ভাবা যায়। দেখো কালচারটা মিলিয়ে দেখো, একই রিদিমে চলছে, ক্রোনোলজিটা দেখো। অর্জুন সিং বলছে আমি এখন জানলেই চুলো নেই, কেমিক্যাল নচায় নাকি ভুগছে, ওর জন্য নাকি রাশিয়া থেকে সব স্প্রে এসছে,
সে এখন একটা কাউন্সিলরও নয়, সে বলছে রাজ্যের শিক্ষামন্ত্রীকে আমি পিটবো বিধানসভার মধ্যে গিয়ে। কোনো কিছুতে কিছু হচ্ছে না, বলবে চলবে, আমাদের কি আছে? এখন তো আমার মনে হচ্ছে আমি না রাস্তায় বেরোলে পেটন খেয়ে যাবো। বুঝতে পারছি সোমনাথ দা, সন্তু পান তো আমার ফোনটা রিসিভ করলো 11 সেকেন্ড, তুমি দেখলে, তুমি শুনতে পেলে, তাই একটু বিস্কুট খেতে খেতে সন্তু পানকে তুমি কোনো বার্তা দিতে চাও কি? নির্ভীক উত্তরের সমস্ত দর্শককে বলছি, আমি একটু চা খেতে খেতে একটু বিস্কুট খাচ্ছি, কিছু মনে করবেন না আপনারা। না, তুমি বিস্কুট খেতে খেতে সন্তুকে কোনো বার্তা দিতে চাও? দেখো, আমি দুটো বিষয় আগে ক্লিয়ার করি। প্রথম কথা, ও একজন, যদি এখনো সময় আছে, ওর বয়সটা অল্প, ঠিক আছে? আমি শুনেছি ওর বাবাকেও নাকি নাম ধরে ডাকে, যে মমতা ব্যানার্জিকে মমতা বলতে পারে। ওর যা বয়স, আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় আমার বাবার বয়সী বা মার বয়সী হবে, বা তার থেকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বয়স আর একটু বেশি হলেও হতে পারে। সন্দেশখালীতে অন্য মহিলাদের ঘরে উকি মারতে গিয়ে গ্রেপ্তার হওয়া সন্তু পান বাড়ি ফেরার পরে প্রথম যে ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে ওর মা ওকে মিষ্টি মুখ করিয়েছিল। এখান থেকে আমরা বুঝতে পারছি ওর বাড়ির পরিবেশটা কিরকম। বলো, তুমি যেটা বলছিলে বলো সোমনাথ দা। মানে এক্ষেত্রে একটু আমরা পাল্টা দেবো, প্রবাদটা হয়ে যাবে ভালগারিটি বিগিনস এট হোম, নাকি? মানে ওর বাবা হয়তো বাড়ি ফিরে এরম ভাবেই ওই যে হাতের অভিব্যক্তিটা করছিল, ওইভাবে হয়তো ডাকে, বাবু এদিকে আয়, এরম ভাবে হয়তো ডাকে, ওই হাতে ওটা দেখিয়ে দেখিয়ে। দুটো হতে পারে, এক হলো পারিবারিক কালচার, অথবা ছেলে হাতের বাইরে চলে গেছে, ছেলে হয়তো বাবা মাকেও বলে, বাইরে লোককেও বলছে, মুখ্যমন্ত্রীকেও বলছে, দুটোর মধ্যে যে কোনো একটা তো হবে। কিশলয়ের সঙ্গে কম্পিটিশন করার তারাই কি সন্তু এটা করে ফেললো? আমি জানি না। কিশলয়ের ওই পেট খাওয়ার গল্পটাও তো খুব রহস্যজনক। ওটা নাসা তদন্ত করছে এখন। হ্যাঁ, খুব রহস্যজনক। সেই প্লেটটাকে মেরেছিল, কিভাবে মেরেছিল, কেন মেরেছিল, সেটাও খুব রহস্য। না তো রিপাবলিক বাংলার মতো একটা চ্যানেলের, কিশলয়কে আমার ভালো লাগে, অত্যন্ত বাচ্চা ছিল, ও সন্তুর থেকেও ছোট বয়সে। কিশলয়ের মতো একটা ছেলে প্লেট খেয়ে গেল, তারপরে ওইটা নিয়ে আর উচ্চবাচ্য করলো না রিপাবলিক বাংলা, এটাও তো খুব সন্দেহজনক। কারেক্ট। শুধু কয়েকটা ফটোশুট হলো, তারপরে আর কিছু হয়নি। হ্যাঁ, অন্তত এবারে ভিতর কিছু হলে তারপর সব খবর তো আমাদের পাওয়া সম্ভব নয়। কিন্তু আমার একটাই বক্তব্য, আমি দুটো জিনিস বলে রাখছি, তুমি যেহেতু সন্তু সম্পর্কে মেসেজ বলছো, আমি বলবো ভাই, প্রায় 170 কি 80 ঘন্টা হয়ে গেছে। যদি 5 দিন ধরি, 5, 6, 300 ঘন্টা হবে তো? 5 দিন হলে 120 ঘন্টা। 120 ঘন্টা 120 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে ভাই। আমাকে তো অনেক বড় বড় কথা বললি, আমারও বাড়ির লোক ভয় পেতে পারে, তারা টমায় যেতে পারে, কারণ গুন্ডা মস্তানদের এরকম ফোন টোন মাঝে মধ্যে আসে। তাই এও সেই জলে নাম লিখেছে, আমার বাড়ির লোক বুঝতে পারি স্বাভাবিকভাবে টমায় গেছে। আমি বোঝানোর চেষ্টা করলাম, মালটা আসলে পেপার টাইগার, তোমরা চিন্তা করো না। বলতে এখন ধীরে ধীরে দেখছি বাড়ির লোক একটু সুস্থ হচ্ছে। হ্যাঁ, একদম। তো আমার বক্তব্য, এই পেপার টাইগার আমাকে কালকে সকালেই পাঠাচ্ছে। সকালে আমি বললাম না, থাকতো কোন একটা পান বড় যে শিয়ালের সঙ্গে হুক্কা হওয়া রাখতো, কলকাতার জলটা পেটে পড়েছে, ধরাকে সরাজ্ঞান করছে। ওর মতো কত অনু এলো আর সোমনাথকে চমকালো, আর যারা চমকেছে তারা এখন চমকাই তলায় থাকে। সোমনাথ সিপিএম এর আমল থেকে খবর করে আসছে। ও যখন ওই বাড়ির কারোর কোলে শুয়ে ফিডিং বোতলে দুধ খেত, তখন থেকে সোমনাথ এই খবর করে আসছে। সিপিএম এর অনেকে চমকেছিল, তারা এখন সব চমকাই তলায় থাকে। একটা নতুন সংযোজনে সন্তু পান হবে, একেও একদিন না একদিন চমকাই তলায় থাকতে হবে। এটা হলো আমার বক্তব্য। দ্বিতীয়, ওকে সাজেশন, কবে ভাই মানানি মামলা নোটিশটা পাঠাবি? ওর মান আছে? মহিলাদের ঘরে উঁকি মারে, সেই মহিলা আমি শুনেছি, আবার বলা মানে বলতে খারাপ লাগছে, কিন্তু অনেক সময় অনেক কথা বলতে হয়। সেই মহিলা আমি শুনছিলাম আবার চেঞ্জ করছিলেন, তিনি কাপড় জামা যেমন চেঞ্জ করে না মানুষ, একদম, এই মহিলা কাপড় জামা চেঞ্জ করছিলেন, একদম উকি টুকি মেরেছে, কেবল খবরে বেরিয়ে এসছে। একদম। সেই সময় সন্দেশ ছিলাম না। হ্যাঁ, সেই জায়গা থেকে এটা 1 নম্বর বলবো। 2 নম্বর বলবো, ও আগে খোঁজ নিক
কাণ্ড কারখানার জন্য গত 4 দিন 5 দিন আমার ঘটনা আমার পর মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সমুদ্র পাল্টা বলার পর ওর অফিসের কারা কাটা ওকে পাস দেওয়ার জন্য তৈরি হয়ে আছে বা অলরেডি পাস দিয়েছে, সেই খবরটাও আগেনি। এটা গেল আমার ব্যাপার এবং ওর অফিসের ব্যাপার। ওর অফিসের ব্যাপার, ওদের ছাগল ওরা গলা দিয়ে কাটবে না লেজ দিয়ে কাটবে ওদের ব্যাপার। কিন্তু আমি সন্তুকে বলে দিলাম এই ঘটনার পর ওর অফিসের কারা কারা ওকে পাস দিচ্ছে ও সেটা আগে খবর নিক। ও পরে কে চোর, ও চোর, বাড়ি চোর, ওসব চোর পরে খুঁজবে। আগে ওর অফিসের ওর পিছনে কারা পাস দিচ্ছে সেটাকে খুঁজুক, নাম্বার 1। আমার ব্যাপারটা তো আমি বলে দিলাম। একদম মানানি তারপরে কত দামে কত চাল সন্তু পানকে আমি বুঝিয়ে দেবো, জর্দা পান করে দেবো। আমি একটা মানানি মামলা নোটিশ পাঠিয়ে দেবো। এটা গেল 1 নম্বর। 2 নম্বর, মানানি মামলা নোটিশ পাঠানোর অধিকার ওর আছে। সেটা সেটা তুমি আইনের ব্যাপারটা তুমি আমার থেকে অনেক ভালো বোঝো, তুমি জানো এটা কি গ্র্যান্ড হবে কি হবে। 2 নম্বর, আমি প্রশাসনিক ভাবে বা ওর পরিবারের লোকের উদ্দেশ্য আমি বলছি বা অফিসের লোকের উদ্দেশ্যও বলছি, এইরকম এলিমেন্ট, মানসিক বিকারগ্রস্ত এলিমেন্ট, এরা হলো পটেনশিয়াল কিলার হতে পারে, সম্ভাব্য আতঙ্কবাদী হতে পারে। কিন্তু এরা কথাবার্তাই তো তাই বোঝা যাচ্ছে। কারেক্ট। অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে কি? অভিষেক বন্দ্যোপাধ্যায় গোলাপ ফুল দেওয়া বললো? ও কি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গোলাপ ফুল দেওয়া বললো? ও মানে কি? মানে দেখে দেবো, ঢুকিয়ে দেবো না। এবং ও যে হাতের জেস্টারটা করেছে সেটা একটা সার্টেন কোড, সেটা একটা যথেষ্ট ভালগার অবসিন একটা বডি ল্যাঙ্গুয়েজ, একটা সাইন ল্যাঙ্গুয়েজ। এর পাশাপাশি 3 বারের নির্বাচিত, ওই রাজ্যপালের মতো ওই নমিনেটেড নয়, কি বলে, মনোনীত নয়, দত্তক নেওয়া নয়, নির্বাচিত মহিলা মুখ্যমন্ত্রী, এই মুহূর্তে ভারতবর্ষের ইতিহাসের অন্যতম সিনিয়র পলিটিশিয়ান, 7 বারের সাংসদ, 4 বারের কেন্দ্রীয় মন্ত্রী, 3 বারের মুখ্যমন্ত্রী, 4র্থ বারের মুখ্যমন্ত্রী হতে চলেছে এবং মহিলা। সেই মহিলাকে বলছে, সেই মহিলা সম্পর্কে বলছে ও আমাকে দেখে ভয় পায়। কিসের ভয় পায়? ওকে দেখে কেন ভয় পাবে? তার মানে ও কি বলতে চাইছো অ্যান্টি সোশ্যাল? মমতা ব্যানার্জি ওকে দেখে কেন ভয় পাবে? কি কারণে মহিলারা ভয় পায়? আমি মমতা ব্যানার্জির কথাটা সরিয়ে যাচ্ছি। নির্ভীক সাংবাদিক অনিন্দ চৌধুরী, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিষয়টা সরিয়ে যাচ্ছি। শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, একদম শুনতে পাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাটা সরিয়ে রাখছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো পলিটিক্যালি এত ভোকাল, পলিটিক্যালি এত সাহসী মহিলাকে ও যদি বলতে পারে সেই মহিলা ওকে দেখে ভয় পায়, তার মানে বাংলার সাধারণ মহিলারা ওকে দেখে কতটা আতঙ্কিত হতে পারে বলতো? একদমই তাই, আতঙ্কিত হতে পারে। একদমই তাই। মহিলা কি কি কারণে আতঙ্কিত হয়? এবার আমি তোমাকে একটা প্রশ্ন ছুড়লাম অনিন্দ, মহিলারা কি কি কারণে আতঙ্কিত হয় একটা অন্য পুরুষের থেকে? কি কি কারণে আতঙ্কিত হয় বলো? আমি বুঝতে পারি, আমি তুমি যেটা বলতে চাইছো আমি বুঝতে পারছি, আমি একদম বুঝতে পারছি। সোমনাথ, এখানেই তো আমার প্রশ্নটা, যে একজন, আমি যদি আরেকটা দিকও ধরে নিই, যে একজন মুখ্য প্রশাসক তিনি ওকে ভয় পান, এই কথাটা বলে ও তো কালকে কোনো একজন কোটিপতি ব্যবসাদারের কাছেও তা এই কথাটা বলে বলতে পারে যে সুতরাং আমাকে 10 কোটি টাকা দিন। তুমি খেয়াল করে একই কথা রাকেশ সিং বলে, আমি পুলিশকে ভয় পাই না, পুলিশ কায়ার বলে। কি বলে? একদম বলে, একই কথা বলে। মুখ্যমন্ত্রীকে নবান্ন থেকে টেনে নামাবো, এই করবো, সেই করবো, সেই করবো। এখন অভয়ার বাবা মাও এদের পাল্লায় পড়ে একই ভাষায় কথা বলছে। আমি তো বুঝতে পারছি না এদের কি, মানে কোন মেশিনে এরা ঢুকছে যে এত সাহস এরা পাচ্ছে। একদমই তাই। আরেকটু বলে, হ্যাঁ, আরেকটু বলে, তাহলে দুটো জিনিস হতে পারে। আজকে রাস্তায় কোনো ছেঁড়া জামা কাপড় পরে কোনো পাগল যদি আজকে বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি ভয় পাই না, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং 60 বছর পাগল ছাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে, কিন্তু এ পাগল হয়তো, কিন্তু 60 বছরের অন্তত পাগল মনে হচ্ছে না। তাই প্রাথমিক ভাবে আমার মনে হয়, ওই আমি বলছি আইনি ভাবে যাওয়ার আগে ওর হাউস এবং ওর বাবা মার উচিত কাছাকাছি খুব দ্রুত কোনো মানসিক ডাক্তার দেখা। ডাক্তার দেখিয়ে যদি বলা হয় না আপনার ছেলে সুস্থ, যদি পাগল হয় তো কি করা যাবে? পাগলের বছর বলে পড়েছে, পাগলের ট্রিটমেন্ট হবে, কিছু করার নেই। আর যদি বলে না আপনার ছেলের কোনো সাইকোলজিক্যালি প্রবলেম নেই, কোনো মানসিক রোগ নেই, তাহলে তো সেটা আরো ভয়ঙ্কর। সুস্থ মানে ক্রাইম, সুস্থ মানে থ্রেট। একদমই তাই, ভয়ঙ্কর, একদমই তাই। এটা অনেক পরিকল্পনা করতে পারে। আমি জানি না এখন বিএনএস কি হয়েছে, ওই আগে যেমন আইপিসি সিআরপিসি তে 120 দিয়েছিল, কারেক্ট, করতে পারে ক্রিমিনাল কনস্পিরেসি, বৃহত্তর চক্রান্ত করতে পারে। তখন পুলিশের অ্যারেস্ট করা উচিত।
কারেক্ট। হ্যাঁ পলিটিক্যাল বাবা, হ্যাঁ পরিষ্কার করে দিল রাজনীতি করে, উল্টো ঝুলিয়ে সোজা করবো। এতক্ষণে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ হলে এইরকম মন্তব্য যদি করতো, সে যোগী আদিত্যনাথের পলিসি নিয়ে অনিন্দ আমার সমালোচনা থাকতে পারে, কিন্তু যদি যোগী আদিত্যনাথ একজন মাননীয় মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশ সরকারের, তাকেও যদি কোনো সাংবাদিক এমন কথা বলতো, এতক্ষণে উত্তরপ্রদেশ পুলিশ তাকে অ্যারেস্ট করে উল্টো ঝুলিয়ে সোজা করে। একদমই তাই, একদমই তাই, একদমই তাই। এবং এবং সেই মুখ্যমন্ত্রীর দলের ওপিনিয়ন লিডার বলে যারা খ্যাত, যাদের খ্যাতির সূত্রটা হচ্ছে সেই দলের ওপিনিয়ন লিডার হওয়া, সেই খ্যাতিসম্পন্ন ব্যক্তিরা কিন্তু এতক্ষণে প্রতিবাদে সরব হতো, যেটা আমরা এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি না। একমাত্র খবরওয়ালা সোমনাথে এই খবরটা এক্সপোজ হয়েছে, এবং এখনো পর্যন্ত কারোর খুব কড়া ভাষায় করা কোনো নিন্দা আমি এখনো পর্যন্ত কিন্তু সারফেস করেছে বলে শুনিনি। আমি নাই শুনতে পারি, হয়তো করেছেন তারা, আমি না জানতে পারি, কিন্তু এখনো পর্যন্ত কেউ করেননি। এটা যদি উদাহরণ হয়, এটা যদি সাংবাদিক মানে কোনো নাচের পাঁচ নয়, আর গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মানে, আর হাতে একটা বুম মাইক থাকলে তার কোনো অধিকার নেই সে একজন রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রীকে, নির্বাচিত জনপ্রতিনিধিকে, এমপিকে এই ভাষায় কথা বলতে পারে। এবং কাল গোটা বাংলা জুড়ে যদি এই কালচার হয়, তাহলে তো গৃহযুদ্ধ লেগে যাবে, এই উদাহরণ যদি সেট হয়। কারেক্ট কারেক্ট, বুঝতে পারছি। একদম একদম সোমনাথ দা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি এতক্ষণ আমাদের সঙ্গে সময় দিলে, এতক্ষণ তোমার এতটা। আমি 30 সেকেন্ড নেবো, 30 সেকেন্ড। হ্যাঁ শিওর। একদম যেটাকে কনক্লুশন বা উপসংহার বলা হয়, নির্ভীক উত্তরের দর্শকদের জন্য বলছি। আপনারা অনিন্দর কথা আগেও শুনেছেন, আবারও হয়তো শুনবেন কিছুক্ষণ আমি চলে যাওয়ার পর। আমি শুধু দুটো জিনিস বলে রাখছি, অনিন্দ তো যা বলবে বলবে, যথেষ্ট ভালো বলে, ওরা আইন সম্পর্কে যথেষ্ট আইডিয়া আছে এবং দীর্ঘদিন ধরে এই কাজটাও করে আসছে, সেটা বিষয় যেটা হলো আপনার অনিন্দকে নতুন করে চেনাবাটা আপনাদের কাছে বিষয়টা হলো, আমি আমার বক্তব্যটা অনিন্দর চ্যানেলে মাঝখান মধ্যে দিয়ে আপনাদেরকে দিয়ে রাখতে চাই যে এই উদাহরণ যেন সেট না হয়। অনিন্দ যেটা বারবার বলার চেষ্টা করছে, আজকের অনিন্দ আমি দেখলাম অনিন্দ পোস্ট করে যে একটা এফআইআর হয়েছে, এইসব কেসে জিরো এফআইআর করা যায়। নির্ভীক উত্তরের দর্শকরা শুনে রাখুন, জিরো এফআইআর করা যায়। ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে এইরকম ঘটনায় যে কেউ এফআইআর করতে, যে কোনো থানায়। আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে কোন দলের কোন নেতা কি করলো আপনার জানার দরকার নেই। আপনার যদি মনে হয় আপনি পলিটিক্যাল মানে সেই অর্থে মানে হয়তো ঝান্ডা ধরে বেরোন না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন, আপনার যদি মনে হয় আপনি সেই অর্থে আপনি হয়তো তৃণমূলের সমর্থক, কিন্তু হয়তো মঞ্চে গিয়ে বক্তৃতা দেন না, মিছিলে হাঁটেন না, আপনার কিন্তু যদি ভালোবাসেন, তাহলে রাজ্যের একজন অভিভাবক হিসেবে ধরে নিন না মমতা বন্দ্যোপাধ্যায় আপনারই ঘরের মা। রাজ্যের অভিভাবক মানে তো মা। নরেন্দ্র মোদী যদি গোটা দেশের বাবা হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তো রাজ্যের মা। আমি বলছি মানে প্রোটোকল হিসাবে, মানে যেটা আমরা বলে থাকি আর কি, অভিভাবক, নির্বাচিত অভিভাবক। সেই মাকে নিয়ে যদি এরকম বলে, কালকে আপনার মাকে নিয়ে যদি বলতো, আপনারা একটা করে জিরো এফআইআর করে দিন। এটা আমার বিষয়টা আপনাদের ব্যক্তিগত, কিন্তু আমার মনে হয় জিরো এফআইআর করা যায়। এই বক্তব্য বা এই কালচারটাকে বাড়তে দেওয়া হবে না। সবচেয়ে ভয়ঙ্কর সন্তু পান, মানে ওর নাম বা ওর উপাধিতে ওকে আমার বাঙালি মনে হয়। একটু খেয়াল করে দেখবে, অনিন্দ বলছি এবং নির্ভীক উত্তরের দর্শকদের বলছি, ও প্রথম তেড়ে আসে শিয়ালদা স্টেশনে ওই মহিলার দিকে, যখন ওই মহিলা বলে ভিন রাজ্যে বাঙালিরা এত অত্যাচারিত হচ্ছে, এটা নিয়ে আপনারা কেন খবর করছেন, কারেক্ট, তখনই ও তেড়ে আসে। মানে আগামী দিনে কিন্তু বাঙালির অস্মিতা, বাঙালির অস্তিত্ব কিন্তু জলাঞ্জলি চলে যাবে এখন যদি এদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া যায়। দেখুন, ইংরেজরা কিন্তু 200 বছর শাসন করতে পারত না যদি আমাদের দেশেই কিছু দেশদ্রোহী ইংরেজদের লেটেল বাহিনীর কাজ না করত। সিরাজ দৌলতকে ইংরেজরা হারাতে পারত না যদি মির্জাফর নামক একটা বেঈমান না থাকত। সুতরাং আমাদের যেহেতু আমাদের পূর্বপুরুষদের এই বেঈমানদের নিয়ে সেই ইংরেজ আমল থেকে আমরা দেখে অভ্যস্ত, সুতরাং বাঙালির বেঈমান যারা, তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস ছেড়ে দিন, বাঙালির পক্ষে সওয়াল করতে গিয়ে বাংলার এক মধ্যবয়সী অফিস ফেরত মহিলাকে শিয়ালদা স্টেশনে দিনে দুপুরে যদি শুনতে হয় আঙুলুচি একজন তেড়ে আসছে, তাহলে এর থেকে লজ্জা মনে হয় আমাদের আর কিছু নেই। আমার শুধু এটুকুই বল।
কারেক্ট। থ্যাংক ইউ সোমনাথ দা, থ্যাংক ইউ। নির্ভীক উত্তরের সমস্ত দর্শককে আমার প্রণাম, ভালোবাসা। আমি প্রথমবার এলাম, ভালো থাক। থ্যাংক ইউ। আমার মনে হয় এরপরে আর দীর্ঘায়িত করা লাইফটাকে, আর আপনাদেরকে আরো তথ্য দেওয়া নিষ্প্রয়োজন। বেসিক বক্তব্যটা আপনাদের কাছে ক্লিয়ার। এবার আপনারা কি করবেন এই বক্তব্যটা জানার পরে? আপনি আমার লাইফটা শেষ হয়ে যাওয়ার পরে কার ছেলের জন্মদিন, কার ভাইয়ের অন্নপ্রাশন, এই নিয়ে আপনার রাজনৈতিক লোকাল দাদা, দাদার দাদা, দাদার দাদার দাদা, তাদেরকে খুশি করার পোস্ট করতে ব্যস্ত হয়ে যাবেন, নাকি সন্তু পানের কলারটা চেপে ধরবেন? এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত মতামত। কিন্তু মনে রাখবেন, সন্তু পান সেই সমস্ত সীমা লঙ্ঘন করে ফেলেছে, এবং সমস্ত সীমা লঙ্ঘন করে সে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম তো অনেকদিন আগে পেরিয়ে গিয়েছেই। সে আজকে এইটা বলার দুঃসাহস দেখাতে পেরেছে গত শনিবার শিয়ালদা স্টেশন চত্বরে, যার ভিডিও আপনাকে আমরা দেখালাম, যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি সন্তু পানকে ভয় পান। তৎসহ সন্তু পান হাত দিয়ে একটি অত্যন্ত নোংরা, কদর্য, আপত্তিকর, যৌন ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটি কটূক্তি করেছে। বাংলার মানুষ, আমরা বিশ্বাস করি সন্তু পান ছাড় পাবে না। কলকাতা পুলিশ, আমরা বিশ্বাস করি সন্তু পান ছাড় পাবে না। কারণ ওই যে বললাম, আজ থেকে 27 মাস আগে কলকাতা পুলিশই এক সাংবাদিককে গ্রেপ্তার করেছিলেন আরেক সাংবাদিকের করাপশন নিয়ে কথা বলার অপরাধে, কোটান কোট। তাহলে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই কথাগুলো হলে, এই কটূক্তি হলে, এই নোংরা অঙ্গভঙ্গি হলে, যদি সে গ্রেপ্তার না হয়, তবে কি স্ট্যান্ডার্ড কারা সেট করতে চাইছে, এটা কিন্তু বাংলার মানুষ স্পষ্টত বুঝতে পেরে যাবেন। নির্ভীক উত্তরের এপিসোডটা শেয়ার করা বা না করা আপনার একান্ত ব্যক্তিগত চয়েস, কিন্তু এই প্রতিবাদের আগুনটা বাংলার কোনায় কোনায় ছড়িয়ে দেওয়া, বাংলার প্রত্যেকটি মশালে এই আগুনটাকে ছুঁইয়ে দেওয়া, এর দায়িত্ব কিন্তু আপনাদের। কেন অর্ণব গোস্বামী, গোস্বামী না, আপনি তো আবার গোস্বামী, অর্ণব গোস্বামী, আই ওয়ার্ন ইউ, যাদেরকে পুষছো, যাদেরকে ট্রেনিং দিচ্ছ তোমার ওই জঙ্গি কর্মশালায়, তাদেরকে সাবধান করে দিও যদি তারা আর বাংলা নামক প্রতিষ্ঠানের কেউ হয়। কারণ ওই আর এর পাশে বাংলা শব্দটা আছে, আর এই বাংলাটা আমার। তুমি এই দেশের যে কোনো কোনায় যা ইচ্ছে করে বেড়াচ্ছ, তুমি এই বাংলায় তোমার সাংবাদিক নামাঙ্কিত টেরোরিস্টদের নিয়ে কোন রকম অপারেশন করতে যেও না। নির্ভীক উত্তর কিন্তু এখনো আছে। ছোটাবো কম, দৌড় করাবো বেশি। অর্ণব গোস্বামী, মার্ক মাই ওয়ার্ডস, কান খুলে শুনে নাও। রিপাবলিক নেটওয়ার্ক ইদার সন্তু পানকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে ওর এগেনস্টে আপনারা প্রসিডিংস করুন, নালে তৈরি থাকুন। বাংলার মানুষ কিন্তু গোল ফেরত দেয় খুব তাড়াতাড়ি। একটার বদলে 3টে ফেরত হবে, সামলাতে পারবেন না। নির্ভীক উত্তর থেকে আপনাদের সঙ্গে আমি অনিন্দ্য চৌধুরী, ধন্যবাদ।